আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাটারনার্স আয়োজিত যে ক্র্যাশ করছে। আজকের ক্লাস আমাদের অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট। সো আমরা আজকে পুরো টোটালি একটা থিওরিটিক্যাল ক্লাস পড়বো, টোটালি একটা মানে পিওরলি থিওরিটিক্যাল ক্লাস। বাট থিওরিটিক্যাল ক্লাসটা আমরা অনেক মজা করে পড়বো, অনেক গল্পের ছলে আমরা অনেক কিছু শিখবো। আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করবো, যেগুলো অ্যাপ্লাই করে আমি আমি পড়াগুলো মনে রাখতে পারবো এবং পরীক্ষায় লিখতে পারবো। চলুন শুরু করা যাক আজকে ক্লাস। আমাদের আমাদের অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্টের আমাদের মডিউল এ, ফান্ডামেন্টাল অফ অর্গানাইজেশন, বিহেভিয়ার এন্ড এনভায়রনমেন্ট। আমরা এই কম্পোনেন্ট গুলো এখানে শিখবো। তো আমার প্রথম কোশ্চেন হলো যে আমার এই এনভায়রনমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের, একটা ব্যাংকের অথবা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এনভায়রনমেন্ট কোনটাকে বলবো আমি? তো এনভায়রনমেন্ট কোনটা? আমার যে আমার একটা অর্গানাইজেশনের, একটা ব্যাংকের আমার এনভায়রনমেন্ট হলো ওইগুলাই আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল কম্পোনেন্ট গুলার সমন্বিত একটা অবস্থাকে আমি বলবো আমার এনভায়রনমেন্ট। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আপনি খুব সহজ করে মনে রাখেন। আমার ইন্টারনাল কম্পোনেন্ট এবং এক্সটার্নাল কম্পোনেন্ট গুলা, যে কম্পোনেন্ট গুলো আমার ডিসিশন মেকিং এ, আমার অপারেশনে এফেক্ট করতেছে, ওইগুলোকে আমি বলবো এনভায়রনমেন্ট অফ ওয়েন অর্গানাইজেশন। তো আমার তাহলে ইন্টারনাল অর্গানাইজেশনের এনভায়রনমেন্টের ভিতরে কি আছে একটু দেখি আমরা। ইন্টারনাল অর্গানাইজেশন গুলো, ইন্টারনাল এনভায়রনমেন্ট হলো ওই এনভায়রনমেন্টের ওই কম্পোনেন্ট গুলা, যে কম্পোনেন্ট গুলো কি করা যায়, আমি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, আমি কন্ট্রোল করতে পারি, চাইলে কন্ট্রোল করতে পারি। কি কি কন্ট্রোল করতে পারি? যেমন আমার কালচার, আমার হিউম্যান রিসোর্স গুলা, হ্যাঁ, আমার স্ট্রাকচার, আমার ম্যানেজমেন্ট স্টাইল, এগুলো আমার একবারে ভিতরকার জিনিস। আমার আমার অ্যাসেট, আমার স্ট্রং, আমার স্ট্রেংথ এবং উইকনেস। সো আমার স্ট্রেংথ এবং উইকনেস আমি কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। আমার স্ট্রেংথ এবং উইকনেস আমি কন্ট্রোল করতে পারি। সো একবার ইন্টারনাল জিনিস, আমার নিজের জিনিস, একটা কোম্পানির নিজের জিনিস। তাহলে এক্সটার্নাল এনভায়রনমেন্ট কোনগুলোকে বলা হয়? যেগুলো আমার বাইরে, আমার কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, আনকন্ট্রোলেবল, আমি রাইট মার্ক করে রাখছি। তো কোন জিনিসগুলো একটা একটা ব্যাংকের অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কোন জিনিসগুলো আমার কন্ট্রোলের বাইরে? আমার ইকোনমি, তাই না? ধরেন আমার করোনার সময় ইকোনমি খারাপ গেছে, আমার ইউক্রেন যুদ্ধের সময় ইকোনমি খারাপ গেছে, এগুলো আসলে একটা ব্যাংক চাইলে এগুলো কন্ট্রোল করতে পারে না, এটা আমার কন্ট্রোলের বাইরে। সোশ্যাল ফ্যাক্টর, টেকনোলজিক্যাল ফ্যাক্টর, হ্যাঁ, লিগেল ফ্যাক্টর, পলিটিক্যাল কন্ডিশন। আমার পলিটিক্যাল কন্ডিশন চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, দেখেন সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আসলে আমার একটা ব্যাংকের পক্ষে সম্ভব না, একটা অর্গানাইজেশনের পক্ষে সম্ভব না এগুলো কন্ট্রোল করা। এগুলো আসলে বাইরের কম্পোনেন্ট। এই যে আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলো মিলিয়ে আমার কি হয়? আমার একটা অর্গানাইজেশনের এনভায়রনমেন্ট তৈরি হয়। ঠিক আছে, যেহেতু এনভায়রনমেন্টের ভিতরে একটা কোম্পানি রান করে থাকে। আমরা আরো ডিটেল শিখবো। এটা 96 আসছিল, সো আপনি 99 আশা করতে পারেন। ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ এন অর্গানাইজেশন, এটার কম্পোনেন্ট গুলা কি? ঠিক আছে, ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলা কি? তো ইন্টারনাল কম্পোনেন্ট একমাত্র হলো অর্গানাইজেশনাল কালচার। যে আমি যে কালচারটা বিল্ড আপ করতেছি, আপনি দেখবেন প্রাইভেট ব্যাংকে গেলে একরকম কালচার, গভর্নমেন্ট ব্যাংকে গেলে একরকম কালচার ওরা হোল্ড করে থাকে। ঠিক আছে, তো এটা কিন্তু একদিনে হয় নাই। আমি কালচারের ডেফিনেশন আমি সবসময় সহজ করে বলি। আমার কালচারের ডেফিনেশনটা সবসময় কঠিন ছিল, বাট আমি আপনাকে সহজ করে দিতেছি। এটা হলো শেয়ার্ড ভ্যালুড বিলিফ এবং বিহেভিয়ার এবং এটিটিউড। ঠিক আছে, এই তিনটা অথবা চারটা জিনিসের মিলে আমার অর্গানাইজেশন মানে কালচারটা বিল্ড আপ হয়। ঠিক আছে, সো শেপিং হাউ ওয়ার্ক ইজ ডান উইদিন অর্গানাইজেশন। আমার এই ভ্যালুস, আমার শেয়ার্ড ভ্যালুস, সবাই যে ভ্যালুটা হোল্ড করতেছে, আমার ভ্যালুস, বিলিফ এবং বিহেভিয়ার, মানুষগুলো যে হোল্ড করতেছে একটা অর্গানাইজেশনের ভিতরে, এমপ্লয়িরা, এটাই আমার শেপ করে দেয় আমি কাস্টমারকে কিভাবে সার্ভিস দিব, আমি কিভাবে একজনের সাথে আরেকজনের ইন্টারেক্ট করবো। সো এটা আমার একবার ইন্টারনাল ইস্যু। আমার যদি টপ ম্যানেজমেন্ট, আমার আমার সিইও যদি চায়, আমি কি করব? প্রম্পট সার্ভিস দিব, প্রম্পট সার্ভিস দিব। আমি সব এমপ্লয়ীদের ট্রেন আপ করাবো, সবাই প্রম্পট সার্ভিস দিবে, এটা পসিবল। লিডারশিপ স্টাইল, এটা আমার একবারে ইন্টারনাল ব্যাপার। আপনি দেখবেন যে এক একটা ব্যাংক এক এক লিডারশিপে চলে। আজকে ধরেন আমি আমি বারে গভর্নমেন্ট ব্যাংক, প্রাইভেট ব্যাংকের কথা বলতেছি, আপনি কিছু মনে করার অন্য মাইন্ডে নিবেন না। দেখবেন প্রাইভেট ব্যাংক গুলো এক এক লিডারশিপে চলতেছে, আবার গভর্নমেন্ট ব্যাংক গুলো এক লিডারশিপে চলতেছে। আবার প্রাইভেট ব্যাংকের ভিতরে ধরেন কিছু কিছু কোম্পানি যেগুলো একবারে হাই হাই কোম্পানি হয়ে গেছে, মানে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল লিকুইডিটি অবস্থা খুবই খারাপ। আমার ব্যাংকের যে ব্যাংকগুলোর লিকুইডিটি, ব্যাংকের লিকুইডিটি অবস্থা যে খারাপ, ওই ব্যাংকগুলোর লিডারশিপ স্টাইল একরকম ছিল। আর যে আমার স্ট্রং ব্যাংক গুলো, বাংলাদেশে এখন যে স্ট্রং ব্যাংক, ওগুলোর লিডারশিপ স্টাইল একরকম ছিল। আমি একটা শুধু এক্সাম্পল দিই। ধরেন ভালো ব্যাংক গুলো যেগুলো আছে, এগুলোর হলো আমার লোনের স্যাংশন হইতো ডেস্ক লেভেল থেকে হইতো। এমপ্লয়িরা ডিসিশন নিত আমার লোন কাকে দিব না দিব না। আর কিছু ব্যাংক আছে যেগুলো মালিকরা ডিসিশন নিত, ওনারা ডিসিশন নিত। তো সমস্যা হয়ে গেছে এটাতে, যারা ওনারা ডিসিশন নিচ্ছে ওরা কিন্তু একদম লিডারশিপ ফলো করতেছে। আর যারা ডেস্ক লেভেলে এমপ্লয়িরা ডিসিশন নিচ্ছে কাকে লোন দিবে দিবে না, ওইটা কিন্তু আমার আমার একরকম লিডারশিপ ফলো করতেছে। কোম্পানি স্ট্রাকচার, আমার কোম্পানি স্ট্রাকচার আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের উপাদান। যে আমার ফর্মাল, এটা কোম্পানি, এটা কি আমার ফর্মাল অর্গানাইজেশন হবে না ইনফর্মাল হবে? তো দেখেন আমি ব্যাংক তো টু মাচ ফর্মাল অর্গানাইজেশন, ব্যাংকে কিন্তু ইনফর্মাল না। বাট যদি ক্লাব হয়, ক্লাব 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 দেখবেন ক্লাবগুলো কি, আমার বন্ধুরা মিলে একটা ক্লাব বানাইছে, ওইখানে কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন। ঠিক আছে, সো এটা আমার ইন্টারনাল জিনিস, এটা আমি আমি কি করতে পারি? শেপ করতে পারি, কন্ট্রোল করতে পারি।
এমপ্লয়ি মোরাল, আমার এমপ্লয়িরা মোরাল হবে কিনা, আমার এমপ্লয়িরা স্যাটিসফাই কিনা, হাইলি স্যাটিসফাই কিনা, মোটিভেটেড কিনা, এটা ডিপেন্ড করবে আমার 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 ওই কোম্পানির উপর। ঠিক আছে, এটা ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। আমার পলিসি এন্ড প্রসিডিউর, এক ব্যাংক এক এক পলিসি ফলো করে থাকে। সো ফর্মাল রুলস এবং রেগুলেশন, কারো কারো খুব স্ট্রং, আমি এস দিয়ে বুঝালাম, কারো কারো খুব উইক। সো এটা কিন্তু আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। রিসোর্স, আমার ফিজিক্যাল রিসোর্স, কারো ধরেন ব্রাঞ্চ আছে 150টা, কারো আছে 450টা। সো আমার এগুলা এগুলা কিন্তু আমার ইন্টারনাল ইস্যু। ফাইন্যান্সিয়াল, আমার ফাইন্যান্সিয়াল হেলথ। হিউম্যান রিসোর্স, কারো এমপ্লয়ি আছে 3000, কারো এমপ্লয়ি আছে 3000, কারো আছে হলো 15,000। সো এগুলো আমার ইন্টারনাল কম্পোনেন্ট, এগুলো আমার আমার ইন্টারনাল কম্পোনেন্ট। টেকনোলজি, আমি কি করতেছি, আমি স্ট্রং টেকনোলজি ইউজ করতেছি, আমার অ্যাপ আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে। ঠিক আছে, সো অনেক ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং থাকলেও স্লো, কাজ করে না। সো এই জিনিসগুলো কিন্তু আমার ইন্টারনাল এনভায়রনমেন্ট। অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, আমার লং টার্ম প্ল্যান, অ্যাচিভমেন্ট গোল। কিছু ব্যাংক আছে খুব লং টার্ম ভিশন নিয়ে কাজ করে, খুব ভালো করতেছে, কিছু খারাপ করতেছে। তো এই হলো আমার 8টা আমার আমার ইন্টারনাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলো কি হয়, আমি চাইলে কন্ট্রোল করতে পারি, আমি ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, তাহলে এক্সটার্নাল কোনগুলো আমরা এগুলো অলরেডি শিখে আসছি। ইকোনমিক ফ্যাক্টর, এগুলো আমার কন্ট্রোলের বাইরে। ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, এগুলো আমার হ্যাঁ। তো আমার ইনফ্লেশন, আমার ইন্টারেস্ট রেট, এগুলো আসলে আমি চাইলে কন্ট্রোল করতে পারি না। এগুলো আমার বাইরে, কিন্তু আমি এফেক্টেড হচ্ছি। দেখেন, ইন্টারেস্ট রেট মার্কেটে আমার এক সময় কি 9.6 ছিল, যদি আমি 9.6 এর পক্ষে না, 9.6 ছিল, তাই না? তো এখন মার্কেট ইন্টারেস্ট রেট চলে গেছে, ডিপোজিট চলে গেছে ধরেন 11%, অন এন এভারেজ, আর লেন্ডিং চলে গেছে 13%। ঠিক আছে, সো এই যে মার্কেট ইন্টারেস্ট রেট বাড়ছে, বাড়ার ফলে কিন্তু আমার ব্যবসা এফেক্টেড হচ্ছে। সো এইটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। পলিটিক্যাল ফ্যাক্টর, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ফলে কিন্তু অনেক পলিসি চেঞ্জ হচ্ছে, গভর্নমেন্ট পলিসি চেঞ্জ হচ্ছে। আগে বাংলাদেশ ব্যাংক কি করতো, মানি প্রিন্ট করে ব্যাংকগুলোকে সাপোর্ট দিত, লিকুইডিটি সাপোর্ট দিত, এখন দিচ্ছে না। সো এটা এই ফ্যাক্টরটা কিন্তু আমার কন্ট্রোলের বাইরে। টেকনোলজিক্যাল ফ্যাক্টর, আমার অটোমেশন, আমার সব ব্যাংক এখন অটোমেশনে যাচ্ছে। সো এই যে সবাই অটোমেশনে যাচ্ছে, এখন আমি না গেলে পিছিয়ে পড়বো, এটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট। সবাই যে যাচ্ছে এটা আমি কন্ট্রোল করতে পারি না, সবাই অটোমেশনে যাচ্ছে, আমি এটা কন্ট্রোল করতে পারি না। সোশ্যাল ফ্যাক্টর, কনজিউমার ট্রেন্ড, এখন মানুষ ক্যাশ হোল্ড করতে চায় না, এখন মানুষ কি করে, ডেবিট কার্ড ইউজ করে, ক্রেডিট কার্ড ইউজ করে, অথবা ডেবিট কার্ড ইউজ করে। ঠিক আছে, সো এই যে সোশ্যাল, মানুষের টেস্ট চেঞ্জ হচ্ছে, টেস্ট চেঞ্জের সাথে সাথে আমি অ্যাডজাস্ট করা লাগবে, আদারওয়াইজ আমি ব্যবসা টিকে থাকবো না। ইনভারমেন্টাল ফ্যাক্টর হলো ক্লাইমেট চেঞ্জ, আপনি দেখেন আমার বন্যা হচ্ছে, সুনামি হচ্ছে, সো ক্লাইমেট চেঞ্জের কারণে আমি এফেক্টেড হচ্ছি। লিগেল ফ্যাক্টর হলো লেবার ল, আমার লেবার ল চেঞ্জ হচ্ছে, ট্যাক্সেশন পলিসি চেঞ্জ হচ্ছে। সো ঠিক আছে, এগুলো আমাকে এফেক্টেড করতেছে। কম্পিটিটিভ ফ্যাক্টর, আমার কম্পিটিটর বাড়তেছে, ইন্ডাস্ট্রিতে কম্পিটিটর বাড়তেছে, যারা ব্যাংক ভালো চালাচ্ছে ওরা কিন্তু আমার কম্পিটিটর। সো এই ফ্যাক্টর গুলো ছিল আমার এক্সটার্নাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট, যেগুলো আমি চাইলেই কন্ট্রোল করতে পারি না। সো এগুলোর সাথে আমি তাল মিলানো দরকার হয়, তাহলে আমি কি করবো, আমি এই কম্পোনেন্ট গুলোর সাথে, আমি আমি অ্যাডাপ্ট করে নিব, আমি নিজেকে অ্যাডাপ্ট করে নিব, অ্যাডাপ্ট করে আমি আমার ব্যবসাটাকে ভালোভাবে রান করার চেষ্টা করব। একটা মজার পড়ায় চলে আসছি, যে অর্গানাইজেশন নিড পিপল, আমার একটা কোম্পানির, আমার একটা ব্যাংকের আমার আমার এমপ্লয়ীদের দরকার হয়, আর পিপল অলসো নিড অর্গানাইজেশন, আমার পিপলদেরও আমার অর্গানাইজেশন দরকার হয়। এই জিনিসটা আলোচনা করো। ঠিক আছে, তো এটা পরীক্ষায় এসে থাকে, আপনি একটু মনোযোগ দিয়ে শেখেন, যে আমার আমার পিপল কেন দরকার হয় একটা অর্গানাইজেশনে। আমার একটা ধরেন, আমার একটা ব্যাংক, ধরেন এক্স ওয়াই জেড ব্যাংক। তো এক্স ওয়াই জেড ব্যাংক তো সে নিজে নিজে পরিচালিত হইতে পারে না, তাই না? তাকে তো কেউ পরিচালনা তো করা লাগবে। তো করার জন্য আমার অ্যাচিভ দেয়ার গোল, তো এই এক্স ওয়াই জেড ব্যাংক কি চায়, যে প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য অ্যাচিভ দেয়ার গোল, তার গোল হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা। এই গোল অ্যাচিভ করার জন্য সে এমপ্লয়ি হায়ার করে থাকে। ঠিক আছে, আর কেন হায়ার করে থাকে, পিপল ব্রিং স্কিল। তো আমি যে মানুষ হায়ার করলে তার স্কিল নিয়ে আসতেছে, সে তার নলেজ নিয়ে আসতেছে, তার এক্সপার্টিস নিয়ে আসতেছে। এক্সপার্টিসের মাধ্যমে সে কি করবে, মানুষের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করবে, আমি ডিডিএ বুঝালাম, সে ল্যান্ড করবে আমার এক্সপার্টিস ইউজ করে। তো এর ভিতরে যে গ্যাপটা, আমি ডিপোজিট নিলাম ধরেন 11%, আমি ল্যান্ড করলাম 14% হারে, সো আমার 3% গ্যাপটাই আমার লাভ। এটা গেল আমার অর্গানাইজেশনের ভিউ পয়েন্ট থেকে, কেন একটা অর্গানাইজেশনের মানুষ দরকার। আমার তাহলে ব্যক্তির কেন আমার অর্গানাইজেশন দরকার, যে অর্গানাইজেশন ফর পিপল, একটা মানুষের জন্য কেন অর্গানাইজেশন দরকার, যার কেরিয়ার অ্যাসপিরেশন, সে চায় আমি কি করব, ব্যাংকে চাকরি করব। হ্যাঁ, দেখবেন আমরা সবাই এখানে সবাই ব্যাংকার, সো আমাদের কাছে ব্যাংকের চাকরিটা লুক্রেটিভ মনে হয় না। কিন্তু একটু যদি পেছনে চলে যান, আপনি যখন ব্যাংকের চাকরি পান নাই, তখন কিন্তু সুটেড ফুটেড যে ব্যাংকার দেখে মনে দিস, আমি যদি ব্যাংকার হইতে পারতাম, আমি যদি কর্পোরেট কেরিয়ার গড়তে পারতাম। মাঝখানে একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে সবাই ব্যাংকার, ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমি যেটা মনে করি, আমার গভর্নমেন্ট জবের পরে এখনো টিল নাও আমার ব্যাংকের জব হলো টু মাচ সিকিউরড এবং স্ট্যান্ডার্ড, এটা আমার কাছে মনে হয়। তার সাথে মাল্টিনেশনাল কোম্পানি আছে, বাট মাল্টিনেশনাল কোম্পানির জব অপরচুনিটি তো খুব কম। মাল্টিনেশনাল কোম্পানি কয়জন চাকরি পায়, তো ওইখানে আবার চাকরি চলে যাওয়ার চান্স থাকে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে টিল নাও ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা এখনো আমার জব করার মতো।
ঠিক আছে, আমার একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য, আমি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য আমার ব্যাংকিং জবটা কিন্তু খারাপ না, একবারে খারাপ না, হ্যাঁ আমার কাছে মনে হয় ভালো। তো আমার ক্যারিয়ার এক্সপ্লোরেশনের জন্য আমি আস্তে আস্তে প্রমোশন পাবো, আমি প্রিন্সিপাল অফিসার হব, আমি এসপিও হব, আস্তে আস্তে বিপি হব, এসবিপি হব। সো এই কারণে আমার কি দরকার, একটা অর্গানাইজেশন দরকার। আর আমার কেন দরকার, আর একটা 2 নম্বরে হলো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। আমার গ্রোথ, আমার অপরচুনিটি ফর গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য দরকার। আমার হইতে পারে স্যালারি গ্রোথ হইতে পারে, হ্যাঁ, আমার কেরিয়ার গ্রোথ হইতে পারে। সো এগুলোর জন্য আমার কি দরকার, আমার একটা অর্গানাইজেশন দরকার। তো আমি যদি নিজে এন্টারপ্রেনার হইতাম বা অন্য কিছু করতাম তাহলে হয়তো এগুলো পাইতাম না। তো এই ছিল আমার আলোচনা যে একটা কোম্পানির কেন লোক দরকার আর একটা লোকের জন্য কোম্পানির কেন দরকার। সো একটা মজার পড়া ছিল, আমরা তার পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। এন অর্গানাইজেশন ইজ এ সোশ্যাল সিস্টেম। হ্যাঁ, তো সোশ্যাল সিস্টেম আগে শুরু বুঝতে হবে সোশ্যাল সিস্টেমটা কি। একটা সোসাইটির কথা চিন্তা করেন, ধরেন আপনি একটা বিল্ডিং এ থাকেন, তাই না, একটা বিল্ডিং এ থাকেন, বিল্ডিং এ ধরেন 32টা ফ্যামিলি আছে, আমার আমার বিল্ডিং এ যদিও 32টা ফ্যামিলি। তো এই 32টা ফ্যামিলি কিন্তু একটা সোসাইটির মতো কাজ করতেছে, তাই না। আমাদের একটা কমিটি আছে, একটা কমিটি আছে, হ্যাঁ। ওই কমিটি কি করে, আমরা মাসিকলি মান্থলি কি করতেছি, আমি সার্ভিস চার্জ দিচ্ছি, তারপর আমরা সার্ভিস চার্জ দিচ্ছি, তারপর ওই ওই বিল্ডিং এ কোনো কিছু হইলে আমরা সবাই মিলে মিটিং করতেছি, সলভ করার চেষ্টা করতেছি। তো আমরা সবাই মিলে কেন আমি এই কমিটি করতেছি বা একটা বিল্ডিং এ কেন আমার এই সোসাইটির উদ্দেশ্যটা কি, একটা বিল্ডিং এ যে 32টা ফ্যামিলি, এই 32টা ফ্যামিলি যে একসাথে বসবাস করতেছে, ওদের উদ্দেশ্যটা কি, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে। তো সেম একটা অর্গানাইজেশনও একটা সোশ্যাল সিস্টেমের মতো কাজ করে। সো ওই বিল্ডিং এও কিন্তু কিছু পলিসি আছে, ওই বিল্ডিং এ কিন্তু এই 32টা ফ্যামিলি কিছু পলিসি ফলো করে, যে আমরা কি করবো, একজনের প্রতি আরেকজন রেসপেক্ট দেখাবো, আমরা কি করব, পরিবেশ নোংরা করবো না, ঠিক আছে, সার্ভিস চার্জ নিয়মিত দিব। তো আমাদের ওই কিছু পলিসি আছে, আমরা পলিসি গুলো ফলো করে থাকি। সেম আমার একটা অর্গানাইজেশনের কিছু পলিসি আছে, ওই পলিসি গুলো ফলো করে আমার বিল্ডিং এর সোসাইটির উদ্দেশ্য যেমন আমরা শান্তিতে বসবাস করব, একটা অর্গানাইজেশনের উদ্দেশ্য হলো কি, আমি প্রফিট ম্যাক্সিমাইজ করবো, প্রফিট ম্যাক্সিমাইজ করবো, ঠিক আছে। তো আমার এটা একটা সোসাইটির মতোই কাজ করে, যে আমার ডিফারেন্ট রোল থাকে এখানে, আমার একটা অর্গানাইজেশনে, একটা অর্গানাইজেশন ডিফারেন্ট রোল থাকে, আমার রেসপন্সিবিলিটি থাকে, আমার রিলেশনশিপ থাকে, এখানে একটা রিলেশনশিপ বজায় রাখতে হয়। তো এগুলো করার কিছু নেই কেন, আমি আমি যাতে এনাবেলিং আমার স্মুথ ফাংশনিং করতে পারি, আমার কোম্পানিটা যাতে স্মুথলি ফাংশনাল হয় আর কি, ঠিক আছে। তো সোশ্যাল সিস্টেমও আমার একটা সোসাইটিতে যেমন আমার কমিউনিকেশন থাকে, কোঅপারেশন থাকে এবং সামটাইমস কনফ্লিক্ট থাকে, আমার একটা অর্গানাইজেশন, আমার একজন সব এমপ্লয়ির ভিতরে কমিউনিকেশন থাকে। যখন একটা ব্যাংকের কথা ধরি, সিইও থেকে শুরু করে আমার ডেস্ক লেভেল, ব্রাঞ্চ ম্যানেজার থেকে শুরু করে আমার কিন্তু একটা ডেস্ক লেভেল পর্যন্ত একটা কমিউনিকেশন মেনটেন করা হয়, আমার একজন আরেকজনের ভিতর কোঅপারেশন থাকে, ঠিক আছে। ব্রাঞ্চ গুলো যদি কোঅপারেট না করতো তাহলে হেড অফিস ভালোভাবে চলতো না। তারপর সামটাইম কনফ্লিক্ট, কিছু কনফ্লিক্ট ক্রিয়েট হয়, কোনো একজন এমপ্লয়ি হয়তো কি করছে, কোনো একজন এমপ্লয়ি হয়তো চুরি করছে, সো এই কনফ্লিক্ট ক্রিয়েট হইলো, ওইটাকে রিজলভ করার জন্য আমি কি করবো, তাকে ফায়ার করবো, তাকে ফায়ার করে দিব। সো এই জিনিসগুলো আমার কিন্তু একটা সোসাইটিতে যেমন রেজ হয়, আমার একটা অর্গানাইজেশনেরও রেজ হয়। সো এই ছিল আমার এন অর্গানাইজেশন ইজ এ সোশ্যাল সিস্টেম, একটা সোশ্যাল সিস্টেমের মতো কাজ করে। আমরা চলে যাচ্ছি টাস্ক এনভায়রনমেন্ট অফ এন অর্গানাইজেশন। টাস্ক এনভায়রনমেন্ট কি, টাস্ক মানে কি, টাস্ক মানে কাজ, তাই না, টাস্ক মানে কাজ, কাজ। তো আমি টাস্ক এনভায়রনমেন্টে তো আমরা কম্পোনেন্ট গুলো শিখছিলাম, তাই না, ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলো আমরা শিখছিলাম। তো এখানে তো আমার ইন্টারনাল এক্সটার্নাল ভিতরে অনেকগুলো ছিল। তো এখন আমরা শিখবো শুধু টাস্ক এনভায়রনমেন্ট অফ এন অর্গানাইজেশন, যে যে আমার এই কম্পোনেন্ট গুলা, এনভায়রনমেন্টের যে কম্পোনেন্ট গুলো, যেগুলো আমার আমার কি করে ডাইরেক্টলি এফেক্টেড করে, ডাইরেক্টলি এফেক্টেড করে ওইগুলো শিখবো। কি এলিমেন্ট গুলা কি কি, কাস্টমার হলো আমার একটা কম্পোনেন্ট আমার এনভায়রনমেন্টের, যারা আমাকে কি করতেছেন, আমি তাদের নিড এবং ফিডব্যাক দি, আমি তাদের নিড ফুলফিল করতেছি, আমি কাস্টমারের নিড ফুলফিল করতেছি, ঠিক আছে। সে তার নিড ফুলফিল করে আমি কি করতেছি, আমি রেভিনিউ জেনারেট করতেছি, ঠিক আছে। তার ফিডব্যাক নিচ্ছি, ফিডব্যাক নিয়ে কিন্তু আমি প্রোডাক্টের শেপ বানাচ্ছি, তার প্রোডাক্টের ডেভেলপমেন্ট করতেছি। 2 নম্বর হলো কম্পিটিটর আমার টাস্ক এনভায়রনমেন্টের ভিতর পড়ে, আমি আবারও বলছি, আমি আবারও রিপিট করতেছি, টাস্ক এনভায়রনমেন্ট আমি কেন বলতেছি, যেগুলো আমার সরাসরি আমাকে এফেক্টেড করতেছে, সব আমার সব কোম্পানির আমাকে এফেক্টেড করে, বাট টাস্ক এনভায়রনমেন্ট হলো আমাকে শেপ দিচ্ছে, আমি কি প্রোডাক্ট বানাবো, আমি কি সেল করব, ওইগুলো আমাকে শেপ দিচ্ছে। তো রাইভাল ফার্ম ইনফ্লুয়েন্স মার্কেট স্ট্র্যাটেজি, আমার ধরেন মার্কেট স্ট্র্যাটেজি, আমি আমি আমার মেটামেটোরের দিক দিয়ে বলি, মার্কেটে অনেকেই কিন্তু কোচিং করায়, নোট সেল করে। তো আমি কিন্তু ওদের স্ট্র্যাটেজিটাকে আমি আমি অনেক সময় ওদেরকে ওরা কি করতেছে ওইটার উপর বেস করে কিন্তু আমি করার চেষ্টা করি। আমার ফেসবুকের যে অ্যাড গুলা দেখবেন, এগুলো হলো ডিজাইন করা প্রফেশনাল দিয়ে, বাট ওদের গুলা দেখবেন অত ডিজাইন করা না। সো আমি এটা কোথেকে শিখছি, আমি তাদের উপরে থাকা লাগবে, আমি কিভাবে বুঝছি, কারণ তার স্ট্র্যাটেজিটা আমি স্টাডি করছি, ঠিক আছে।
3 নাম্বার সাপ্লায়ার, প্রোডাক্ট এসেনশিয়াল রিসোর্স ফর অপারেশন। আমার সাপ্লায়াররা কিন্তু আমার ব্যবসাকে সরাসরি এফেক্ট করতেছে। আমার নোট যারা প্রিন্ট করে দিচ্ছে ওরা আমার কাছে চার্জ করতেছে, বাট তারা কিন্তু আমাকে এনশিওর করতেছে আমার ভালো কোয়ালিটি নোট দিচ্ছে। রেগুলেটরি এজেন্সি, আমার রেগুলেটররা কিন্তু আমাকে আমাকে ইনফ্লুয়েন্স করে থাকে। ব্যাংকের কথা যদি বলি, একটা ব্যাংকের রেগুলেটররা কিন্তু তাকে সরাসরি ইনফ্লুয়েন্স করে থাকে। ব্যাংকের গাইডলাইন দিচ্ছে, রেগুলার বেসিসে গাইডলাইন দিচ্ছে। সো গাইডলাইন ফলো করে আমি ব্যবসাটা রান করা দরকার হয়। টেকনোলজি, আমি আমি ডে টু ডে ইনোভেশন এন্ড ইফেক্ট প্রসেস, আমার প্রতিদিনই নতুন নতুন টেকনোলজি আসতেছে ইন্ডাস্ট্রিতে, এই টেকনোলজি গুলো আমার ব্যবসাকে সরাসরি এফেক্ট করতেছে, সরাসরি এফেক্ট করতেছে। তো ফাইন্যান্সিয়াল সার্ভিস, আমি তো আমার ম্যাথমেটিক্যাল সেন্টারের কথা বলছি আমি এখানে টাস্ক এনভায়রনমেন্টে, বাট এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ফাইন্যান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রিতে। তো ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে আমার আমার টাস্ক এনভায়রনমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি? রেগুলেটরি এজেন্সি, বাংলাদেশ ব্যাংক। বিশ্বাস করবেন না, বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত আমাকে কি করতেছে, মনিটর করতেছে, আমার গাইডলাইন দিচ্ছে। সো গাইডলাইন গুলো আমার প্রতিনিয়ত বেশি চেঞ্জ হলে আমার জন্য সমস্যা। তো এই গাইডলাইন গুলো আমি ফলো করে কিন্তু আমি ব্যবসাটা রান করতেছি। কাস্টমার, ব্যাংকের কাস্টমার মানে ডিপোজিটর এবং আমার কি ডিপোজিটর এবং আমার বড়ুয়ার, আমি বি দিয়ে বুঝাইলাম। সো ওরা আমার কাস্টমার, ওরা আমাকে প্রতিনিয়ত আমাকে শেপ দিচ্ছে আমি কিভাবে ব্যবসাটা রান করব। কম্পিটিটর, ঠিক আছে। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 3টা খুব গুরুত্বপূর্ণ আমার ভূমিকা পালন করে, এবং টাস্ক এনভায়রনমেন্টের এই 3টা কম্পোনেন্ট রয়েছে। সো আমি একটা সহজ পড়ায় চলে যাচ্ছি, ম্যাক্রো এনভায়রনমেন্ট এবং মাইক্রো এনভায়রনমেন্ট এবং ম্যাক্রো এনভায়রনমেন্ট। তো আমরা ইকোনমিক্সে পড়ে আসছি তাই না, আমার মাইক্রো মাইক্রো এবং ম্যাক্রোর কথা পড়ে আসছে। মাইক্রো কি ছিল, আমার মাইক্রো ইকোনমিক্স কি ছিল, আমার একটা ইন্ডিভিজুয়াল ফার্মের আমার ডিমান্ড সাপ্লাই অথবা কোনো একটা মার্কেটের আমার ডিমান্ড সাপ্লাই কিরকম হবে, প্রাইস কিরকম হবে, এগুলো ডিপেন্ড করছে কি আমার মাইক্রো ইকোনমিক্স, তাই না। আর মাইক্রো এনভায়রনমেন্ট হলো ওই এনভায়রনমেন্ট যে এনভায়রনমেন্ট গুলা কি আমাকে এফেক্ট করতেছে, বাট এগুলো আমি আমার 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 ইন্টারনাল এবং এক্সটার্নাল হতে পারে, বাট আমাকে ডাইরেক্টলি এফেক্টেড করতেছে। ঠিক আছে, আমি একটু ইন্টারনাল এবং ইমিডিয়েট এক্সটার্নাল ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং অপারেশন। যে আমার মাইক্রো যে ছোট ছোট জিনিসগুলো আমি আরো সহজ করে দিচ্ছি। আমার মাইক্রো এনভায়রনমেন্ট, আমার একটা ব্যাংক, আমি ব্যাংকিং ব্যবসা করি, ঠিক আছে। আমি ধরেন এক্স ব্যাংকের কথা ধরেন, আমি এক্স ব্যাংক, আমি ব্যাংকিং ব্যবসা করি, বাংলাদেশে ব্যাংকিং ব্যবসা করি। তো আমাকে ছোট ছোট যে জিনিসগুলো এফেক্ট করতেছে এগুলো মাইক্রো এনভায়রনমেন্টের কম্পোনেন্টের ভিতরে পড়বে। একটা এক্সাম্পল দিই, ধরেন এক্সাম্পল হলো লোকাল কাস্টমার, সাপ্লায়ার, ঠিক আছে। তো লোকাল কাস্টমার যারা, আমার যে কাস্টমার ডিপোজিটর এবং বড়োয়ার যারা, তারা তারা ওই ওই ওরা হইলো আমার মাইক্রো এনভায়রনমেন্টের ভিতরে পড়তেছে, ঠিক আছে। এটা কাস্টমার হইতে পারে, সাপ্লায়ার হইতে পারে, কম্পিটিটর হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, এগুলো মাইক্রো এনভায়রনমেন্ট। এগুলো আমি অনেকটা কন্ট্রোল করতে পারি। বাট ম্যাক্রো, এটা হলো ব্রডার ভিউ পয়েন্ট থেকে আমরা সবাই জানি। আমার ম্যাক্রো ইকোনমিক্স কি ছিল, আমার জিডিপি ছিল, আমার ইনফ্লেশন ছিল। সো আমার ম্যাক্রো ইকোনমিক্স যেমন আমার ব্রডার পয়েন্ট ছিল, আমার গ্লোবাল ইস্যু ছিল, আমার হয়তো বা ন্যাশনাল ইস্যু গুলো ছিল। সো ম্যাক্রো এনভায়রনমেন্টও হলো ওই ওই এনভায়রনমেন্টকে বোঝাচ্ছে যে এনভায়রনমেন্ট গুলা একটু ব্রডার ভিউ পয়েন্ট থেকে চিন্তা করা হয়, ঠিক আছে। যেমন ব্রডার এক্সটার্নাল ফ্যাক্টর ইম্প্যাক্টিং দ্য বিজনেস এনভায়রনমেন্ট। আমি একটা ব্যাংক, আমি এক্স ব্যাংক, আমার যে বাইরের যে ফ্যাক্টর গুলা, ঠিক আছে, ম্যাক্রো এনভায়রনমেন্ট ব্রডার যে ফ্যাক্টর গুলো আমাকে এফেক্ট করতেছে, ওইটা হলো আমার ম্যাক্রো এনভায়রনমেন্ট। একটা এক্সাম্পল দেখি, ন্যাশনাল ইনকাম ইকোনমিক ট্রেন্ড, ঠিক আছে। এটা হয়তো ইকোনমি হইতে পারে, সোশ্যাল হইতে পারে, টেকনোলজি হইতে পারে, যে ব্রডার আমার বাইরের যে জিনিসগুলা ওইগুলো আমাকে যে এফেক্ট করতেছে, এগুলো হলো আমার ম্যাক্রো এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। 2 নম্বর হলো এলিমেন্ট, আমি এলিমেন্ট অলরেডি পড়ে ফেলছি। আমার মাইক্রোর হলো, মাইক্রো মানে ক্ষুদ্র, মাইক্রোর হলো আমার কাস্টমার, সাপ্লায়ার, কম্পিটিটর, এমপ্লয়ি হলো আমার শেয়ার হোল্ডার, ওরা হলো আমার মাইক্রো এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। আর ম্যাক্রোর হলো আমার ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, পলিটিক্যাল, লিগেল কন্ডিশন গুলো হলো আমার কি আমার ম্যাক্রো এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। কন্ট্রোল, মোর কন্ট্রোলেবল, আমি এগুলো চাইলে কন্ট্রোল করতে পারি। আজকে আমার ধরেন কাস্টমার বেস আমার 200 কাস্টমার আছে, আমি চাইলে আমি 400 কাস্টমারে নিয়ে যেতে পারি, আমি কস্ট কমাই দিলাম, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট বাড়াই দিলাম। বাট আমার লেস কন্ট্রোলেবল, ম্যাক্রো ইকোনমিক্স আমি চাইলে কন্ট্রোল করতে পারি না। ধরেন পলিটিক্যাল চেঞ্জ যেগুলো, ঠিক আছে, পলিটিক্যাল চেঞ্জ তো আমি আসলে চাইলে কন্ট্রোল করতে পারি না, আমি তো এক্স ব্যাংক, আমার পাওয়ার নাই গভর্নমেন্ট চেঞ্জ করার। ইম্প্যাক্ট, এটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট হয় আমার, এগুলো আমাকে ডাইরেক্টলি ইম্প্যাক্ট করতেছে। দেখেন কাস্টমার বাড়া কমার সাথে আমার ডাইরেক্টলি আমার ব্যবসার রিলেশন আছে, সাপ্লায়ার, কম্পিটিটর, এমপ্লয়ি, সো এগুলোর সাথে আমার ডাইরেক্টলি আমাকে এফেক্ট করতেছে। বাট লেস কন্ট্রোল, ইম্প্যাক্ট হলো ইনডাইরেক্ট ইম্প্যাক্ট। গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু ডাইরেক্টলি এফেক্টেড হচ্ছি না, আমি ইনডাইরেক্টলি এফেক্টেড হচ্ছি। সো এক্সাম্পল তো আগেই বলছি। সো এই ছিল আমার ম্যাক্রো এবং মাইক্রো এনভায়রনমেন্টের কম্পোনেন্ট। তো পড়াটা খুবই সহজ ছিল, আপনি লজিক্যালি শিখবেন, মনে রাখার চেষ্টা করবেন। আমরা একটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি, উইকনেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন। তো শুরুতে আমার জানতে হবে ইনফর্মাল অর্গানাইজেশন কি। তো ফর্মাল অর্গানাইজেশন, আমি জানি যে ব্যাংক অলওয়েজ একটা ফর্মাল অর্গানাইজেশন। এখানে কি থাকে, সিইও থাকে,
তার নিচে ডিএমডি থাকে, ঠিক আছে, তারপর সিএফও থাকে, এরকম আমার লেয়ার থাকে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নাম। ইনফর্মাল অর্গানাইজেশন কি? আমার ক্লাব, ক্লাব বা সোসাইটি, ঠিক আছে। তো ক্লাবে এখানে আমরা সবাই মিলে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি। তো ইনফর্মাল অর্গানাইজেশনের উইকনেস গুলা কি কি, আমার ক্লাব বা সোসাইটির উইকনেস গুলা কি কি, আপনি যখন এক্সাম্পল একটা মাথায় থাকবে আপনার পড়তে সহজ হবে, ঠিক আছে। তো ক্লাব হলো ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি। আমার একটা সোসাইটি যখন আমি দিই, আমি যখন একটা ক্লাব দিই, ক্লাবে কিন্তু অ্যাকাউন্টেবল না, সবাই কিন্তু ভলান্টারিলি কাজ করে, ঠিক আছে। এখানে কারো কারো হুকুমের চাকর না আর কি। হার টু অ্যাসেন্ড রেসপন্সিবিলিটি ফর ডিসিশন অ্যান্ড অ্যাকশন টেকেন বাই দ্য মেম্বার। এখানে যারা মেম্বার আছে ওরা কিন্তু একজনের উপর আরেকজনের চাকরি করে না, তারা সবাই মিলে মানুষের কল্যাণে কাজ করে। সো এটা কিন্তু ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, সবাই অ্যাকাউন্টেবল আবার কেউই না। রেসিস্টেন্ট টু চেঞ্জ, আসলে ওরা ডাইনামিক হয় না, ঠিক আছে, ডাইনামিক হয় না। লিমিটেড কমিউনিকেশন, এখানে কিন্তু সবাই যেহেতু বন্ধু, ক্লাবে যেহেতু সবাই মিলে বন্ধুরা মিলে এটা শুরু করছি, এখানে কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, একজনের কথা আরেকজন শুনে না। ল্যাক অফ লিডারশিপ, অ্যাবসেন্স অফ ক্লিয়ার লিডারশিপ, আমার এখানে লিডারশিপ থাকে না, যেহেতু সবাই বন্ধু ফ্রেন্ডরা মিলে যেহেতু করছি, লিডারশিপ থাকে না। কনফ্লিক্ট, অনেক সময় কি হয়, টাকা দিয়ে ঝামেলা হয়, আমি দেখছি সবগুলো সোসাইটিতে টাকা নিয়ে সমস্যা হয়, যে আমার যখন টাকা হয়ে যায়, ধরেন 2 লাখ টাকা উঠছে, সেই টাকা বাগামানি নিয়ে সমস্যা হয়। যেমন ধরেন এই রিসেন্টলি আমরা কি হয়েছে, বন্যা দুর্গতদের আমার টিএসসিতে যেটা হয়েছিল, ছাত্রদের হাতে টাকা তুলে দিছিল। সো আমার যখন টাকা নিয়ে কোশ্চেন দেখা দিচ্ছে, ওরা ব্যাংকে টাকা রাখছে কিন্তু খরচ করা নাই, তো টাকা ইস্যু যখন চলে আসে তখন এই কনফ্লিক্টটা সৃষ্টি হয়। আমরা আরো ডিটেল শিখবো আমার ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনের ব্যাপারে। ফর্মাল অর্গানাইজেশন এখানে অথরিটি থাকে, হায়ারকি অফ অথরিটি থাকে, এখানে সিইও থাকে, সিইও নিচে আমার হায়ারকি থাকে, ঠিক আছে। বাট এখানে ইনফর্মাল হায়ারকি থাকে না, এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, আমরা ডিভিশনের মতো কাজ করবে, তাই না। ডিভিশন অফ লেবার থাকে এখানে, এখানে কে কি কেস করবে, ব্রাঞ্চের কাজগুলো আলাদা, হেড অফিসের কাজ আলাদা, ঠিক আছে। বাট এখানে ডিভিশন ইন ক্লিকস, এখানে ডিভিশন থাকে না। ফর্মালাইজেশন, এটা ফর্মাল, এটা হলো ইনফর্মাল নর্মস কাজ করে। ইমপার্সোনালিটি পার্সোনাল রিলেশনের উপর বেস করে কাজ করে। ফর্মাল কমিউনিকেশন, এখানে আমার ফর্মাল কমিউনিকেশন হয়, আমি ব্রাঞ্চ ম্যানেজার কি করবে, হেড অফিসে রিপোর্ট করে, হেড অফিসে রিপোর্ট করে, হেড অফিসে হলো বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে, ঠিক আছে। তো একটা ফর্মাল কমিউনিকেশন চ্যানেল মেনটেন করে থাকে, এটা ইনফর্মাল কমিউনিকেশন, একজনের সাথে আরেকজনের ইনফর্মাল কমিউনিকেশন হয়। ফর্মাল লিডারশিপ, এখানে ফর্মাল লিডারশিপ থাকে, এখানে ইনফর্মাল লিডারশিপ থাকে। তো এই ছিল আমার ফর্মাল এবং ইনফর্মাল অর্গানাইজেশনের ডিফারেন্স, ঠিক আছে। সো কম্পোনেন্ট গুলো, সো এই কম্পোনেন্ট গুলো আমরা সবাই শিখবো, পরীক্ষা দিয়ে আসবো। এখন একটা মজার পড়ায় চলে যাচ্ছি, ইনফর্মাল অর্গানাইজেশন গ্রো উইদিন ফর্মাল অর্গানাইজেশন। দেখেন আমি কি করতেছি, আমি গুলশান ব্রাঞ্চে ছিলাম, আমি এক্সিম ব্যাংকের গুলশান ব্রাঞ্চে ছিলাম। তো এক্সিম ব্যাংকের গুলশান ব্রাঞ্চে যখন ছিলাম, আমরা আমাদের বেচে আমরা 5 জন ছিলাম, আমাদের এমটিইউ 7 বেচের 5 জন ছিলাম আমরা গুলশান ব্রাঞ্চে। আমাদের ভিতরে একটা ইনফর্মাল রিলেশন হয়ে গেছিল, আমরা চা খাইতে যাইতাম, আড্ডা দিতাম, একজনের সাথে আরেকজনের শেয়ার করতাম সবকিছু, ঠিক আছে। তো এই যে একটা আমরা চাকরি করতেছি ফর্মাল অর্গানাইজেশন এক্সিম ব্যাংকে, বাট আমরা আমরা যে এমটিইউ 7 যে 5 জন জয়েন করেছিলাম, তাদের ভিতরে একটা বন্ডেজ ক্রিয়েট হয়েছিল, একটা ইনফর্মাল পরিবেশ ক্রিয়েট হয়েছিল, ফ্রেন্ডলি একটা পরিবেশ ক্রিয়েট হয়েছিল। এই যে আমার ফর্মাল অর্গানাইজেশনের ভিতরে যে একটা ইনফর্মাল রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, এটাকে আমি বলতেছি ইনফর্মাল অর্গানাইজেশন গ্রো উইদিন ফর্মাল অর্গানাইজেশন, ঠিক আছে। এটা ন্যাচারালি ডেভেলপ হয়, ট্রাস্ট, লয়্যালটি এবং কোলাবোরেশনের মাধ্যমে হয়। মোটিভেশন, জব স্যাটিসফ্যাকশন বাড়ায় এটা আমার, এটা হইলে, যেমন লাঞ্চ গ্রুপ হইতে পারে, এটা স্পোর্ট টিম হইতে পারে, মেন্টরিং সিস্টেম হইতে পারে। সেটা অনেক কারণে হয়, আমি তো বলছি এমটি একসাথে জয়েন করছি ওই কারণে হয়, বা যারা আমরা কি দেখবেন 4-5 জন মিলে একসাথে লাঞ্চ করতেছে প্রতিদিন টেবিলে, তো এটা ওই কারণে হইতে পারে। আমরা এখন একটা ম্যাজিক শিখবো, বুঝছেন। আমি তো সবসময় চেষ্টা করি আপনাদের পড়াগুলোকে সহজ করে দিতে, গুছাই দিতে আর কি। সত্যি কথা আমি কতটুকু পারি জানি না, বাস চেষ্টা, আমার কোনো ত্রুটি থাকে না। তো এখানে দেখেন 3টা পয়েন্ট আমি নিয়ে আসছি, আমি পাশাপাশি নিয়ে আসছি, এইভাবে কোথাও নাই, আপনি আইবিবির বইও পাবেন না, বাট বাজারের বইগুলোতে কখনোই পাবেন না। এভাবে 3টা পয়েন্টকে আমি একসাথে নিয়ে আসার কারণ হলো আপনি যাতে ডিফারেন্সটা বুঝতে পারেন। আপনি যখন পরীক্ষা কোশ্চেন হয়, আপনি লিখতে গিয়ে পাজল হয়ে যান, যে একটার ভিতরে আরেকটা ঢুকে যায়। তো আমি 3টা পাশাপাশি নিয়ে আসছি, যাতে আপনি আপনার একটা ক্লিয়ার পিকচার পান শুরুতেই। এই এই জিনিসগুলো পড়ার শুরুতে একটা ক্লিয়ার পিকচার পাবেন, পরে আপনি আর কোনো ঝামেলা হবে না। অর্গানাইজেশনাল ক্লাইমেট, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, আর একটা হলো অর্গানাইজেশনাল ডিজাইন, ঠিক আছে। সো অর্গানাইজেশন ডিজাইন, তো এই 3টা জিনিস আমি এখানে আপনাকে ক্লিয়ার করে দিব, যাতে আপনি পরবর্তীতে কোথাও কোথাও যাতে আপনার কনফিউশন ক্রিয়েট না হয়। একটা দেখেন ক্লাইমেটটা কি, আমার অর্গানাইজেশনের ক্লাইমেটটা কি, ক্লাইমেটটা হলো আমার কি, ক্লাইমেট মানে আমরা জানি যে দ্য প্রিভিলিং অ্যাটমসফিয়ার অ্যাটিটিউড উইদিন অর্গানাইজেশন। আপনি কিছু শব্দ অবশ্যই মনে রাখা লাগবে। আমার বর্তমানে প্রিভিলিং মানে বর্তমান প্রিভিল করতেছে, বর্তমান অ্যাটমসফিয়ার এবং অ্যাটিটিউড, আমার যে এমপ্লয়ীদের যে অ্যাটিটিউড আছে, বিলিফ আছে, বিশ্বাস আছে,
ওইটাকে আমি ক্লাইমেট বলতেছি। আমি আবারও বলতেছি যে ধরেন আপনি প্রাইভেট ব্যাংকে গেলেন, স্মুথলি সার্ভিস দিল, ফাস্ট সার্ভিস, ফাস্ট সার্ভিস। এই যে ফাস্ট সার্ভিস পাইলেন, এটা হলো ক্লাইমেটের একটা এক্সাম্পল। ঠিক আছে? তো এই যে আমার আমার অ্যাটিটিউড উইদিন অ্যান অর্গানাইজেশন, এটা আমাকে শেপ করে দেয়, আমার এই অর্গানাইজেশনের ক্লাইমেট আমাকে শেপ করে দেয় আমি কি ফাস্ট সার্ভিস দিব। আপনি এভাবে মনে রাখতে পারেন যে আমি ফাস্ট সার্ভিস দিব না, আমি একটু ডিলে করে দিব, এটা আমার শেপ করে দিচ্ছে অর্গানাইজেশন ক্লাইমেট বলে দিচ্ছে। অর্গানাইজেশনের স্ট্রাকচার, স্ট্রাকচার কিন্তু একটা ডিফারেন্ট পড়া। আমার ক্লাইমেট তো বলতেছে আমি ফাস্ট সার্ভিস দিব না স্লো সার্ভিস দিব, স্ট্রাকচারটা বলতেছে আমার এখানে এখানে উপরে সিইও থাকবে, তারপর ডিএমডি থাকবে, তারপর আমার এসসিপিপি থাকবে, আমার ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ রোল এন্ড টাস্ক, আমার কে কি কি কাজ করবে এখানে বলা থাকে, সিইওর কাজ কি, ডিএমডির কাজ কি, ব্রাঞ্চ ম্যানেজারের কাজ কি, এখানে ব্রাঞ্চ ম্যানেজার থাকে। তো এই যে আমি আমি স্ট্রাকচার করতেছি মানে হলো আমি কাজগুলো কি কোন কাজ করবে। ঠিক আছে? আমার রিস্ক ম্যানেজমেন্টের কাজ রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন করতেছে, হ্যাঁ। আমার ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিট করতেছে, ট্রেজারি ডিপার্টমেন্টের কাজ আলাদা। এই যে আমি ফর্মাল অ্যারেঞ্জমেন্ট অফ রোল টাস্ক এন্ড রিলেশনশিপ, আমার ট্রেজারি ডিপার্টমেন্ট কি কাজ করবে, আমার ব্রাঞ্চ ম্যানেজার কি কাজ করবে। ঠিক আছে? এই যে আমি কাজগুলো ভাগ করে দিচ্ছি, এটা হলো স্ট্রাকচার, এটা হলো স্ট্রাকচার। তাহলে আমি এখানে লিখতে পারি ক্লাইমেট হলো আমার কি, আমি ফার্স্ট সার্ভিস দিলাম, হ্যাঁ। আমি ফার্স্ট সার্ভিস দিব কিনা, ফার্স্ট সার্ভিস দিব কিনা এটা আমার ডিপেন্ড করে দেয় আমার ক্লাইমেট। আর আমার অর্গানাইজেশন স্ট্রাকচার হলো কে কি কাজ করবে, কে কি কাজ করবে। ঠিক আছে? এটা ডিপেন্ড করে দিচ্ছে আমার স্ট্রাকচার। ডিজাইনটা কি, ডিজাইনটা হলো আমি এই যে স্ট্রাকচার, আমি যে কে কি কাজ করবে ওইটাকে সাজায়, আমি বিভিন্ন ভাবে সাজাতে পারি। ঠিক আছে? তো organizational design refer to the process of defining organizational structure, hierarchy, decision making process. তো আমার এই ডিজাইন করতেছে আমি একভাবে আমি ডিজাইন করতে পারি। ডিজাইনটা হতে পারে কি, কে কি কি কাজ করবে এই জিনিসটা, কে কি কাজ করবে এটা আমি বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। আমি ডিজাইন করতে পারি ধরেন আমার আমি বিভিন্নভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে? আমি ডিজাইন করতে পারি যে আমার ব্রাঞ্চ লেভেল থেকে, আমার ব্রাঞ্চ লেভেলে আমার লোন সেকশন হবে, লোন সেকশন হবে। ঠিক আছে? আবার ডিজাইন করতে পারি হেড অফিস শুধু লোন সেকশন দিবে, সেন্ট্রালাইজ হতে পারে। তো এই যে সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, আমি আরো ক্লিয়ার করে বলতেছি। সেন্ট্রালাইজ হবে, আমি এখানে লিখে দিই সেন্ট্রালাইজ। তো আমার লোনের যে স্যাংশনটা এটা সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, ওইটা ডিফাইন করে হলো ডিজাইন। আর আমার লোন দিব কে কি কাজ করবে, লোনের কাজটা কে করবে, এটা হলো আমার স্ট্রাকচার। হ্যাঁ আমি লোন দিব। ঠিক আছে? তো এটা হলো স্ট্রাকচার। লোন দেওয়ার ক্ষেত্রে আমি কিভাবে ডিজাইন করব, এটা কি সেন্ট্রালাইজ ডিজাইন হবে না ডিসেন্ট্রালাইজ হবে, এটা ডিফাইন করতেছে ডিজাইন। তাহলে তিনটা জিনিস আমি ডেফিনেশন পেয়ে গেলাম। আমি আবারও রিপিট করতেছি, ক্লাইমেট বলতেছে আমার আমি আমি কি আমার 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 এটিটিউডটা কিরকম, আমার এটিটিউডটা কিরকম, আমি কি ফার্স্ট সার্ভিস দিব কাস্টমারকে, আমি কাস্টমারকে বেলো বেলো দিব বেশি না কম, এটা আমাকে ডিপেন্ড করে দিচ্ছে। স্ট্রাকচার বলতেছে যে কে কি কাজ করবে, হ্যাঁ। হায়ার কিরকম হবে এটা আমার ডিপেন্ড করে দিচ্ছে। আর ডিজাইন বলতেছে যে আমার কাজটা যে করব, আমি যে স্ট্রাকচারটা বানাবো স্ট্রাকচারটা আমি বিভিন্নভাবে বানাইতে পারি। ঠিক আছে? সো আমি ডিজাইন, আমি ঘরের ডিজাইন করি না, আমি তো ডিজাইন করি তাই না, নকশা করি, ডিজাইন মানে নকশা। তো আমি ধরেন আমি একটা বিল্ডিং বানাবো, তো বিল্ডিং এর ডিজাইন তো অনেকভাবে হইতে পারে, আমি ডুপ্লেক্স বানাবো না দোতলা বিল্ডিং বানাবো, আমি অনেকভাবে ডিজাইন করতে পারি। ঠিক আছে? ফোকাস কি করে এটা, আমার এটা ফোকাস করে সাইকোলজিক্যাল এন্ড সোশ্যাল অ্যাসপেক্ট ফোকাস করে। ঠিক আছে? আমার সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, আমি ফার্স্ট সার্ভিস দিব কিনা, সোশ্যাল অ্যাসপেক্ট আমাকে এটা ফোকাস করে, স্ট্রাকচারে ফোকাস করে, এমফাসিস দ্য অ্যারেঞ্জমেন্ট এন্ড হায়ারার্কি। আপনি সহজে মনে করেন হায়ারার্কি, আপনি এই শব্দটা মনে রাখেন হায়ারার্কি। আমার আমার স্ট্রাকচারে হলো কি হায়ারার্কি ম্যানেজ করে, আমার সিইও থাকবে উপরে, তারপর আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ডিজাইন বলতেছে যে আমার অ্যালাইন দ্য অর্গানাইজেশনাল কম্পোনেন্ট, আমি যে কম্পোনেন্ট গুলো অ্যালাইন করবো। ঠিক আছে? আমার ব্রাঞ্চে কয়জন থাকবে, তাহলে আমি যদি সেন্ট্রালাইজ হয় তাহলে ব্রাঞ্চে বেশি এমপ্লয়ি দিব না, আমি ব্রাঞ্চে কয়জন এমপ্লয়ি থাকবে, হ্যাঁ, হেড অফিসে কয়জন থাকবে। তো আমি আমি কি করতেছি, আমি কম্পোনেন্ট গুলোকে অ্যালাইন করতেছি যে কোথায় কতজন থাকবে। ইনফ্লুয়েন্স, আমার লিডারশিপ এবং কালচার, আমার আমার ইনফ্লুয়েন্স বাই লিডারশিপ এবং কালচার। আমার লিডার যদি, আমার সিইও যদি বলে তুমি ফার্স্ট সার্ভিস দিবা, আমি ফার্স্ট সার্ভিস দিব। ঠিক আছে? কালচার, সবাই যদি সবাই এমপ্লয়ি ফার্স্ট সার্ভিস দিলে আমি ফার্স্ট সার্ভিস দিচ্ছি, এমপ্লয়ি ইন্টারাকশন। আর আমার স্ট্রাকচার বলতেছে যে কি ইনফ্লুয়েন্স বাই অথরিটি, ডিসিশন মেকিং প্রসেস, এটা আমার ডিসিশন মেকিং প্রসেসকে ফ্লো করে, আমার সিইও সব ডিসিশন নিবে। ঠিক আছে? আমি নিচে লেভেলে ওদের কাছ থেকে ওপিনিয়ন নিতে পারে, বাট ডিসিশন সিইও নিবে। আর আমার ডিজাইন কি ইনফ্লুয়েন্স বাই গোল, আমি আমি যে লোনের আমি লোন দিব। ঠিক আছে? আমি লোন দিব, এটা আমার গোল, আমি ভালো কাস্টমারকে লোন দিব। এটা আমার সেন্ট্রালাইজ হইতে পারে, ডিসেন্ট্রালাইজ হইতে পারে। ফ্লেক্সিবিলিটি, আমার ক্লাইমেটের ফ্লেক্সিবিলিটি কিরকম, এটা ক্যান বি ডাইনামিক এন্ড রেসপন্সিভ, চেঞ্জ অ্যাটিটিউড এন্ড ভ্যালু। আমার এটা ডাইনামিক হইতে পারে, রেসপন্সিভ হইতে পারে। ঠিক আছে?
আমার স্ট্রাকচার কিন্তু রিজিড, আমার ফর্মাল অর্গানাইজেশনের স্ট্রাকচার রিজিড, সবকিছু ডিসিশন সিও নিবে। সো এটা আমার স্ট্রাকচার কিন্তু রিজিড ফর্মাল অর্গানাইজেশনের ক্ষেত্রে। আর ডিজাইনের ক্ষেত্রে অ্যাডাপ্টেবল। আমার ধরেন আমার সেন্ট্রালাইজ লেন্ডিং কাজ করতেছে না, হ্যাঁ, হেড অফিস ভালো লেন্ডিং করতে পারতেছে না। সো আমি চাইলে কিন্তু পরে কি করতে পারি, ডিসেন্ট্রালাইজ করতে পারি, সো এটা অ্যাডাপ্টেবল। এক্সাম্পল, টিমওয়ার্ক, ট্রাস্ট, টিমওয়ার্ক, পজিটিভ টিমওয়ার্ক, ট্রাস্ট এবং কোলাবোরেশন হলো আমার কি, ঠিক আছে, এটা আমার এক্সাম্পল আমার ক্লাইমেটের। আর অর্গানাইজেশনাল স্ট্রাকচারের এক্সাম্পল হলো ট্রেডিশনাল হায়ারার্কি। সো আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারের এক্সাম্পল হলো ট্রেডিশনাল হায়ারার্কি, আমার সিইও থাকবে উপরে, আমার তারপর ডিএমডি থাকবে, ঠিক আছে। আর আমার ডিজাইনের হলো আমার কি এক্সাম্পল মেট্রিক স্ট্রাকচার, কম্বাইন দ্য ফাংশনাল, ঠিক আছে, যে ফাংশনের কথা বলছি, লোন দেওয়ার কথা বলছি, ওইটা বলছে এখানে। তো এই ছিল তিনটে জিনিস, আমি খুব ক্লিয়ারলি বলে দিছি। এই তিনটে জিনিস মনে রাখবেন, তাইলে পরের পড়াগুলো সহজ হয়ে যাবে। আপনি একটু পরে আমরা আবার এই জিনিসগুলোতে আসবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আপনি যদি এখন না বুঝে থাকেন বা একটু ভাষা ভাষা বুঝছেন, আপনি মন খারাপের কিছু নাই। আমরা একটু পরে এগুলো নিয়ে আরো ডিটেল আলোচনা করবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ডেফিনেশন এন্ড ফিচার অফ অর্গানাইজেশনাল ক্লাইমেট। তো আমরা অর্গানাইজেশনাল ক্লাইমেট মাত্রই পড়ে আসছিলাম, আমার এক নাম্বারটি ছিল ক্লাইমেট, তাই না? আমার এক নাম্বারটি ছিল ক্লাইমেট। তো আমার ডেফিনেশন শিখবো, অর্গানাইজেশনাল ক্লাইমেটের ফিচার গুলো শিখবো। আমরা অলরেডি পড়ে আসছি ক্লাইমেটটা হলো কি, আমার আমার এটিটিউড, বিলিফ, যেগুলো দিয়ে আমি কি করি, আমি মানুষকে ফার্স্ট সার্ভিস দিয়ে থাকি, তাই না? আমি একটা শব্দ বলছিলাম জাস্ট বোঝার জন্য আর কি, ফার্স্ট সার্ভিস বলছিলাম কি, জাস্ট আপনি পড়াটা সিম্পলিফাই করার জন্য, ঠিক আছে। তো এটা আমার অর্গানাইজেশনাল ক্লাইমেট রেফার টু দ্য শেয়ার্ড পারসেপশন, এটিটিউড। পারসেপশনটা কি, যে আমার শেয়ার পারসেপশন হলো, ধরেন আমার একটা এক্স ব্যাংক, এই ব্যাংক সবাই ফার্স্ট সার্ভিস দিয়ে থাকে, তো এটাই পারসেপশন, ফার্স্ট সার্ভিস দিব। এটিটিউড, উইথ এটিটিউড হলো আমি কাস্টমারকে ভ্যালু দিই, ঠিক আছে। ওয়ার্কপ্লেস ইনফ্লুয়েন্স এমপ্লয়ি বিহেভিয়ার, এগুলো আমাকে কি, আমার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতেছে। আমার যদি আমি ফার্স্ট সার্ভিস দিব, ঠিক আছে, আমি কাস্টমারকে ভ্যালু দিব, আমার বিহেভিয়ার মাধ্যমে কিন্তু এটা প্রকাশ পাবে। মোটিভেশন এন্ড পারফরমেন্সে আমার রিফ্লেকশন থাকবে, এই ক্লাইমেটের রিফ্লেকশনটা আমার থাকবে। ফিচার গুলো কি কি, কমিউনিকেশন। এখানে আমার যদি ধরেন ভালো ক্লাইমেট হয়, গুড ক্লাইমেট ক্ষেত্রে এখানে ক্লিয়ার ওপেন চ্যানেল কমিউনিকেশন থাকবে। লিডারশিপ, ইন্সপায়ারিং লিডারশিপ থাকবে, বস আমাকে ইন্সপায়ার করবে সবসময়। ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন, আমার প্রমোটিং এ ডাইভার্স ইনক্লুসিভ কালচার বিল্ড আপ করবে। টিম ওয়ার্ক, আমার ভালো ক্লাইমেটের জন্য, গুড ক্লাইমেটের জন্য অবশ্যই টিম ওয়ার্ক থাকা লাগবে। এমপ্লয়ি ডেভেলপমেন্ট, আমাকে কি করতে হবে, ট্রেনিং দেওয়া লাগবে এবং আমার প্রফেশনালিজম শেখানো লাগবে এমপ্লয়ীদেরকে। সো এই হলো আমার ফিচার, আমার অর্গানাইজেশনাল ক্লাইমেটের ফিচার, অবশ্যই গুড ক্লাইমেটের ফিচার, ঠিক আছে, গুড ক্লাইমেটের ফিচার। সো কারো কোনো কোনো কনফিউশন, আমরা তাহলে এই পড়ার মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে গেলাম যে আমার ক্লাইমেটটা কি। আমার ক্লাইমেট হলো আমার এমপ্লয়ীদের এটিটিউডটা, আপনি একটা মনে রাখলে হবে যে শুধু এটিটিউড শব্দটা মনে রাখেন, যে এমপ্লয়ীদের এটিটিউডটা, যেটা তার কি, তার পারফরমেন্সের উপর একটা রিফ্লেকশন আছে, ঠিক আছে। ফিচার গুলো হলো এগুলো। টেকনিক ফর ডেভেলপিং সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট, আমি সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট ডেভেলপ করার জন্য কি কি টেকনিক অ্যাপ্লাই করবো আমি অলরেডি বুঝে গেছি। আমার ফিচার গুলো কি কি, ধরেন আমার ফিচার হলো কমিউনিকেশন, তার মানে আমার সাউন্ড অর্গানাইজেশনাল ক্লাইমেট বিল্ড আপ করার জন্য আমার কমিউনিকেশনকে স্ট্রং করা লাগবে, লিডারশিপকে বাড়ানো, ভালো লিডারশিপ লাগবে, হ্যাঁ, ডাইভার্সিটি ইনক্লুশন লাগবে, টিম ওয়ার্ক ভালো করা লাগবে, এমপ্লয়ি ডেভেলপমেন্ট লাগবে। তো ফিচারে যেগুলো ছিল, এই ফিচার গুলোকে আমি কি করা লাগবে, আমি এস্টাবলিশ করার জন্য আমি যা যা করা লাগবে, এগুলোই আমার কি, এই সেকেন্ডের এই কোশ্চেনের পড়াশোনা টেকনিক। তো টেকনিক, আমি কিভাবে ক্লিয়ার কমিউনিকেশন চ্যানেল বিল্ড আপ করবো, স্ট্রং লিডারশিপ, আমি আমি যে কথাগুলো বলছি ওইটাই, আপনি একটা পড়া দিয়ে কিন্তু আরেকটা পেয়ে যাচ্ছেন। সো আমি স্ট্রং লিডারশিপ এনশিওর করবো, এম্পাওয়ার এমপ্লয়ীদের এম্পাওয়ার করবো। এম্পাওয়ার করা যায় দুই ভাবে, আমি তাদেরকে আমি কোচিং এর মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে এম্পাওয়ার করবো, ঠিক আছে। তারপরে এনকারেজ টিম ওয়ার্ক, আমি টিম ওয়ার্ক এনকারেজ করবো। ফিডব্যাক এন্ড রিকগনিশন, আমি তাদেরকে ফিডব্যাক দিব, কেউ যদি ভালো বলে। আর কেউ যদি ফিডব্যাক মানে হলো, কেউ যদি ধরেন আমার 100 কোটি টাকা ডিপোজিট নিয়ে আসলো, ঠিক আছে, তাকে আমি কি করলাম, আমি আমি মিটিং করে তাকে বাহাবা দিলাম, ঠিক আছে, বাহাবা দিলাম। রিইনফোর্সিং অর্গানাইজেশন কালচার। আর এই দুইটা তো প্রায় একই, তাই না স্যার? আবার বলো। ফিচার আর ইয়েটা, ফিচার আর যেটা এখন বলে ক্লাইমেট, এটা কি চলে আছে বা অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, সাউন্ড অর্গানাইজেশন, ক্লাইমেটটা আর ফিচারটা, এটা তো একই তাই? হ্যাঁ, একই কথা। না না, ফিচার হলে আমি বলি, আমার ধরেন একটা অর্গানাইজেশনাল ক্লাইমেটের হলে ফিচার মানে কি, ফিচার মানে যেগুলো দেখলে আমি বুঝবো যে ভালো ক্লাইমেট আছে। আমি আবারও বলতেছি, ফিচার মানে বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য মানে কি, একটা ছেলে ভালো কিনা, ধরেন আপনি ধরেন একজন মানুষ ধরেন মানুষ ভালো কিনা, তার বৈশিষ্ট্য কি হবে, সে সত্যবাদী হবে, হ্যাঁ। তার বৈশিষ্ট্য হবে সে কি করবে, পাংচুয়াল হবে, টাইমলি সবকিছু করবে।
তো একজন মানুষের বৈশিষ্ট্য আমি তাকে ভালো মানুষ বলবো তখনই যে যখন সে সত্যবাদী হবে, অনেস্ট হবে, পাংচুয়াল হবে, রেসপন্সিবল হবে, সুন্দর করে কথা বলবে। ওইগুলো হলো তার বৈশিষ্ট্য। এটা হলো আমার ফিচার, তাই না? আমার আমার অর্গানাইজেশনাল ক্লাইমেটের ফিচার হলো এই বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কোনগুলো? এগুলো হলো আমার এগুলো থাকলে আমি বলবো যে হ্যাঁ, গুড ক্লাইমেট আছে। এগুলো হলো বৈশিষ্ট্য। আর এখানে বলতেছি যে কিভাবে আমি গুড ক্লাইমেট ডেভেলপ করব। তো দুইটা তো আমি ঘুরাই বলা লাগবে, অ্যান্সার এক হইলো আপনি ঘুরাই বলা লাগবে। তবে কি টেকনিক অ্যাপ্লাই করলে তাকে অ্যাপ্লাই করবো গুড ক্লাইমেট ডেভেলপ করার জন্য? ওই বৈশিষ্ট্যগুলোকে আমি ডেভেলপ করবো, তাই না? বৈশিষ্ট্য যেগুলো আছে, ভালো বৈশিষ্ট্যগুলোকে তাকে আমি পড়াই দিব। তাহলে আমি তাহলে কি হবে? গুড ক্লাইমেট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে স্যার। এবার তাহলে স্ট্রাকচারে চলে আসছি। দেখেন, অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা সেকেন্ড ডিফিনিশনে পড়ছিলাম, আমরা ডিফারেন্সে পড়ছিলাম না এখানে, যে স্ট্রাকচারের কথা পড়ছিলাম না। স্ট্রাকচারে কি ছিল? আমার হায়ারকি। আমি আমি হায়ারকি দেখবো, তাই না? অর্গানাইজেশনাল স্ট্রাকচারের মূল কথা হলো হায়ারকি। হায়ারকি কিরকম হবে ওইটা আমরা এখানে শিখবো। তো অর্গানাইজেশনাল স্ট্রাকচারের ডেফিনিশন আমরা আবার শিখি এখানে। 2 নম্বরটা যেটা আমরা ডিফারেন্সে পড়ছিলাম, দ্য ওয়ে কোম্পানি এনএজ ইটস পিপল জব টু পারফর্ম টাস্ক এন্ড অ্যাচিভ গোল এফিসিয়েন্টলি। তো কোম্পানি এনএস ইটস পিপল, পিপলদের কিভাবে এনএস করে? কিভাবে এনএস করে? আমার সবার উপরে সিইও থাকে, তারপর ডিএমডি থাকে, তারপর আমার এসসিবিপি থাকে। এটা তো আমি ডেজিগনেশনে বলছি। ডেজিগনেশন ছাড়া আমি যদি ফাংশনাল বলি, ফাংশনাল যদি বলি, আমার কি থাকে? আমার সবার উপরে হেড অফিসে আমার কি থাকে? ধরেন ফাংশনালি যদি বলি, ব্রাঞ্চের ক্ষেত্রে যদি বলি, আমার ব্রাঞ্চ ম্যানেজার থাকে। ব্রাঞ্চ ম্যানেজার থাকে, তার ডেজিগনেশন আমার যেই হোক না কেন, তো আমি একটু লিখি যে ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে? আমার সবার উপরে ম্যানেজার থাকে। তারপর হলো সেকেন্ড ম্যান থাকে, আমার সেকেন্ড ম্যান থাকে। তারপর জিবি ইনচার্জ থাকে, ক্রেডিট ইনচার্জ থাকে, ঠিক আছে? ক্রেডিট ইনচার্জ থাকে, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ থাকে। তো এই যে আমি সাজাচ্ছি, আমার সবার উপরে ম্যানেজার, তারপরে হলো আমার ইনচার্জ, সেকেন্ড ম্যান, তারপরে ইনচার্জ, ঠিক আছে? তো এটা হলো আমার স্ট্রাকচার। এটা হলো আমার স্ট্রাকচার। এলিমেন্ট গুলো কি? রোল এন্ড রেসপন্সিবিলিটি। আমার এটা কিন্তু ডিফাইন করে দেয় কার রোল কি, ম্যানেজার কি রোল প্লে করবে, সেকেন্ড ম্যান কি রোল প্লে করবে। অথরিটি, কে ডিসিশন নেবে? আমার ম্যানেজার সব ডিসিশন নেবে, বাট আমার সেকেন্ড ম্যান অথবা জিবি ইনচার্জের সাথে পরামর্শ করে নেবে। ইনফরমেশন ফ্লো, আমার কি করবে? আমার ডেস্ক লেভেল কি করবে? আপনি দেখেন, আমি যে অ্যাকাউন্ট ওপেনিং এ ছিলাম, আমি কোশ্চেন ব্রাঞ্চ অ্যাকাউন্ট ওপেনিং ছিলাম। তো আমি অ্যাকাউন্ট ওপেনিং অফিসার ছিলাম, ঠিক আছে? অ্যাকাউন্ট ওপেনিং অফিসার। তো আমি কিন্তু সরাসরি ম্যানেজারের রুমে যাইতাম না, কখনো ম্যানেজারের কাছে যাইতাম না। আমি কোথায় যেতাম? আমি জিবি ইনচার্জের কাছে যাইতাম, জিবি ইনচার্জের কাছে যাইতাম। সো এই যে এটা, এই আমার এটাকে ডিফেন্ড করে দিচ্ছি কি? স্ট্রাকচার। এটা ডিফেন্ড করতেছে স্ট্রাকচার। একটা স্কুলের এক্সাম্পল দিছি। প্রিন্সিপাল থাকে সবার উপরে, টিচার থাকে, সাপোর্ট সাপোর্ট স্টাফ থাকে, পিয়ন থাকে। তো ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রেও সেম, ব্রাঞ্চের ক্ষেত্রেও সেম। আমার শুরুতে আমার ব্রাঞ্চ ম্যানেজার থাকে, তারপর সেকেন্ড ম্যান থাকে, তারপর জিবি ইনচার্জ থাকে, ফরেন ইনচার্জ থাকে, আর ইনভেস্টমেন্ট ক্রেডিট ইনচার্জ থাকে। সো তাহলে স্ট্রাকচার গেল। স্ট্রাকচার এক কথায় হায়ারকি। স্ট্রাকচার মানে হলো এক কথায় আপনি মনে রাখেন হায়ারকি, ঠিক আছে? হায়ারকি। আমার স্ট্রাকচারে কি কম্পোনেন্ট গুলো কি? 1 নম্বরে হায়ারকি, লেভেল অফ অথরিটি থাকে এখানে। কার উপরে কে, কার নিচে কে থাকবে? ম্যানেজার থাকবে শুরুতে, ম্যানেজার নিচে সেকেন্ড ম্যান থাকবে, তারপর আমার ইনচার্জ গুলো থাকবে, ঠিক আছে? ডিভিশন অফ লেবার, কার কাজ কি? জিবি ইনচার্জের কাজ কি? জিবি ইনচার্জের কাজ হলো জেনারেল ব্যাংকিং ডিভিশনে কাজ করা, ঠিক আছে? জিবি ইনচার্জের কাজ। তো এখানে কিন্তু আমার আমার ডিভিশন অফ লেবার থাকে, কি কোন কাজ করবে। কোঅর্ডিনেশন, আমার কোঅর্ডিনেশন থাকা লাগবে কিন্তু। আমার ধরেন যে ক্যাশ, আমার আমার ধরেন আমার কোঅর্ডিনেশন থাকা লাগবে। ধরেন আমি কি করলাম, আমি ধরেন লোনে কাজ করি, লোনের যে ইনচার্জ। তো আমি লোন স্যাংশন দিলাম, বাট আমার যদি কি করি, আমার লোন স্যাংশন দিলাম, বাট ক্যাশ থেকে যদি অ্যাভেলেবেল ক্যাশ না থাকে, তাহলে কিন্তু ক্যাশ দিতে পারবে না। ধরেন আমি লোন দিলাম, কাউকে 5 লাখ টাকা লোন দিলাম, হ্যাঁ? তো 5 লাখ টাকা লোন দিলাম ঠিকই, আমার লোন ডিপার্টমেন্ট, বাট যদি ক্যাশে যদি অ্যাভেলেবেল ক্যাশ না থাকে, তাহলে কিন্তু হইলো না। তবে লোন ডিসবার্স, আমি লোন অফিসার জানে যে এটা আজকে ক্যাশ লাগবে। তো আমি যদি ক্যাশিয়ারকে বলে রাখি যে তুমি 5 লাখ টাকা ক্যাশ রাখো, তাহলে কি হইলো কি? এটা কিন্তু কোঅর্ডিনেশন হইলো, ঠিক আছে? কোঅর্ডিনেশন হইলো। ক্যাশের যে ইনচার্জ, ক্যাশ ইনচার্জ কিন্তু জানতো না যে আমার আমার কি হবে, আজকে লোন স্যাংশন হবে, লোনটা ডিসবার্সমেন্ট হবে। তো এরকম কোঅর্ডিনেশন দরকার হয়। কমিউনিকেশন চ্যানেল, আমার এখানে কিন্তু কমিউনিকেশন চ্যানেল থাকে। আমি জানি, বলছি যে অ্যাকাউন্ট ওপেনিং অফিসার আমি কি করতাম, আমি জিবি ইনচার্জের কাছে যাইতাম, ম্যানেজার কাছে যাইতাম না। ফ্লেক্সিবিলিটি, আমার এখানে কিন্তু আমার ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে। ক্লিয়ার অবজেক্টিভ, গোল থাকা লাগবে। আমি অ্যাকাউন্ট ওপেনিং অফিসার, আমি শুধু অ্যাকাউন্ট ওপেন করবো, আর ঠিক আছে? জিবি ইনচার্জ শুধু জিবির ইস্যু গুলাই দেখবে। সো আমার এখানে ক্লিয়ার অবজেক্টিভ থাকে, ক্লিয়ার অবজেক্টিভ থাকে, গোল থাকে, কার কি কাজ। তো এই ছিল আমার স্ট্রাকচারের কি কম্পোনেন্ট। আমরা স্ট্রাকচার নিয়ে আরো ডিটেইল আলোচনা করছি। তো আমরা কিন্তু শুরুতে ডিফারেন্স অনেক কিছু পড়ে আসছিলাম, যার কারণে পড়াগুলো সহজ মনে হচ্ছে। টাইপ অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, স্ট্রাকচারে আবার টাইপ আছে। আমার ফাংশনাল স্ট্রাকচার হতে পারে। ফাংশনাল স্ট্রাকচার যেমন জিবি ইনচার্জ, আমি এটাকে ফাংশনাল স্ট্রাকচার বলতে পারি।
জিবি ইনচার্জ জিবি কাজ করতেছে, আমার লোনের ইনচার্জ লোন কাজ করতেছে, আমার ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ ফরেন এক্সচেঞ্জের কাজ করতেছে। এটাকে আমি ফাংশনাল স্ট্রাকচার বলতে পারি, যে আমার কাজের উপর বেস করে আমি কি করতেছি, আমি হায়ারার্কি সাজাচ্ছি। ডিভিশনাল স্ট্রাকচার হইতে পারে, আমার আমি আমি ডিপার্টমেন্ট, ধরেন ট্রেজারি ডিপার্টমেন্ট ট্রেজারির কাজ করে, ট্রেজারি ডিপার্টমেন্ট ট্রেজারি কাজ করে, সেটা ডিভিশনাল স্ট্রাকচার হইতে পারে। মেট্রিক স্ট্রাকচার হইতে পারে কি, কম্বাইন যদি করি, ফাংশনাল এবং ডিভিশনাল স্ট্রাকচার যদি কম্বাইন করি, এটা মেট্রিক স্ট্রাকচার হবে। হাইব্রিড স্ট্রাকচার হলো মিক্স অফ স্ট্রাকচার অ্যাড্রেস কমপ্লেক্স গোল। আমি বিভিন্ন স্ট্রাকচারকে, এখানে হাইব্রিড স্ট্রাকচার বলতে আমি অনেকগুলো স্ট্রাকচারকে একসাথে নিয়ে আসতেছি, মিক্স করে ফেলতেছি। আমি মিক্স করতেছি কেন, আমার আমার অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য, আমার অর্গানাইজেশনের গোল অ্যাচিভ করার জন্য। ফ্ল্যাট স্ট্রাকচার কি করলো, আমার ফ্ল্যাট স্ট্রাকচার ওয়াইড স্প্যান অফ কন্ট্রোল। আমার ধরেন আমার ব্রাঞ্চে কি হলো, আমার 5 জন এমপ্লয়ি আছে, 5 জন এমপ্লয়ি আছে, 5 জন সবই কাজ করে, সে জিবির কাজও করে, ইনভেস্টমেন্টের কাজ করে, সব কাজ করে। সো এটা হলো ফ্ল্যাট স্ট্রাকচার। আর এখানে আমার কি থাকে না, ব্রাঞ্চ ম্যানেজার থাকবে না, জিবি ইনচার্জ থাকবে না, সো এটাকে ফ্ল্যাট বলবো। 5 জন আমার প্যারালালি কাজ করলে আমি ফ্ল্যাট স্ট্রাকচার বলবো। তবে ফ্ল্যাট স্ট্রাকচার তো আসলে ব্যাংকের ক্ষেত্রে পসিবল না, এটা হয়তো অন্য কোম্পানির ক্ষেত্রে পসিবল। নেটওয়ার্ক স্ট্রাকচার, আমি নেটওয়ার্ক স্ট্রাকচার হলে ধরেন আমার এখানে হেড অফিস আছে, এখানে ব্রাঞ্চ গুলো আছে। তো আমি কি করতেছি, এই হেড অফিস কি আমার এইচ দিয়ে বুঝালাম, হেড অফিস ব্রাঞ্চ গুলাকে কি করতেছে, আমি ডিজিটালি কানেক্ট করে কমিউনিকেট করে কাজগুলো আদায় করতেছি। তো এটা হলো নেটওয়ার্ক স্ট্রাকচার। হলোক্রেটিক স্ট্রাকচার আমার যদি সেলফ অর্গানাইজেশন হয় আর কি, ঠিক আছে। সো হলোক্রেটিক স্ট্রাকচারটা অনেকটা সেলফ অর্গানাইজেশন এন্ড টিম ডিসিশন মেকিং ফর কালেকটিভ ইন্টেলিজেন্স। এগুলো ধরেন আমার সফটওয়্যার কোম্পানিগুলোর ক্ষেত্রে হয়ে থাকে। সফটওয়্যার কোম্পানিগুলো কি করে, সফটওয়্যার কোম্পানিগুলো 10 জনের টিম, ওইটাকে আমি হলোক্রেটিক স্ট্রাকচার বলতে পারি। সো এই ছিল আমার স্ট্রাকচারের আমার টাইপস গুলা। সো আমরা আরো ডিটেলে শিখলাম, আশা করি আপনি বুঝতে পারছেন। এবার আসি ডিজাইন, অর্গানাইজেশন ডিজাইন। একবার লাস্টের ডিফারেন্সে চলে আসছি, লাস্টেরটা আমার ডিজাইন ছিল। তো আমি স্ট্রাকচারকে আমি কিভাবে করব, ঠিক আছে। আমি এখানে ডিজাইনের ক্ষেত্রে বলছিলাম আমি লোন দিব, এটা কি সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, ওইটা ডিসিশন নিয়ে থাকে কি ডিজাইন, ঠিক আছে। একটু ফর্মালি দেখি কি বলছে ওরা। Organizational design refer to the process of defining organizational structure, hierarchy এবং ডিসিশন মেকিং প্রসেস। যে আমি লোনের ডিসিশন কি আমার কি হবে, আমি একটু শিখেন না আপনি, শুধু ডিসিশন মেকিং প্রসেসটাই মনে রাখেন, সমস্যা নাই তো। যে আমার লোনের ডিসিশনটা কি আমার সেন্ট্রালাইজ হবে না ডিসেন্ট্রালাইজ হবে, এই ডিসিশনটাই হলো আমার ডিজাইন। পারপাসটা কি, ইট আইডেন্টিফাই রোল রেসপন্সিবিলিটি এন্ড রিপোর্টিং। আমার লোনের ডিসিশন কি সেন্ট্রালি হবে না ডিসেন্ট্রালি হবে, ওটাই বোঝাচ্ছে। আমরা আবার স্ট্রাকচারে চলে যাচ্ছি। স্ট্রাকচারে আমরা দুইটা স্ট্রাকচার শিখবো, যে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার আর অর্গানিক স্ট্রাকচার। তো হায়ারার্কি, তো এখানে হায়ারার্কি থাকবে, ট্রেডিশনাল স্ট্রাকচার এটাকে বলা হয়। সবার উপরে আমার কি থাকতেছে, ব্রাঞ্চের ম্যানেজার থাকতেছে, তারপর সেকেন্ড ম্যান থাকতেছে। অর্গানিক হলো ফ্লেক্সিবল স্ট্রাকচার, এখানে আসলে কেউ কেউ সুপিরিয়র না, কেউ আমার আবার ছোটও না। সো ডেফিনিশন গেল, অথরিটি হলো আমার সেন্ট্রালাইজ এট টপ লেভেল, আমার ম্যানেজার সব ডিসিশন নিয়ে থাকে, ঠিক আছে। এটা হলো হায়ারার্কির ক্ষেত্রে। আর আমার ডিসেন্ট্রালাইজ হবে, এটা অর্গানিক স্ট্রাকচারের ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজ হবে। আমার জিবি ইনচার্জ কি করবে, জিবি ডিসিশন গুলো নিবে। লোনের ইনচার্জ কি করবে, লোন কাকে দিবেন না দিবে ওই ডিসিশন নিয়ে থাকবে অর্গানিক স্ট্রাকচারে। ডিসিশন মেকিং টপ ম্যানেজমেন্ট সব ডিসিশন নিয়ে থাকে, এটা হলো কোলাবোরেটিভ ডিসিশন। আমার ম্যানেজার ডিসিশন নিলেও কি করে, সবার সাথে কথা বলে নেয়। কমিউনিকেশন, এটা ফর্মাল কমিউনিকেশন। আমার হায়ারার্কি, আমার ম্যানেজারের কাছে আমি সরাসরি অ্যাকাউন্ট ওপেনিং অফিসার যাইতে পারি না, আমি জিবি ইনচার্জের কাছে যাব, জিবি ইনচার্জ ম্যানেজারের কাছে যাব। আর আমার অর্গানিক স্ট্রাকচারে হলো ইনফর্মাল, এখানে আসলে আমি সরাসরি কি করব, আমি আমি অ্যাকাউন্ট ওপেনিং অফিসার, আমি সরাসরি ম্যানেজারের কাছে যেতে পারবো। এক্সাম্পল, লার্জ কর্পোরেশন গুলো এরকম হয়, আমার হায়ারার্কি স্ট্রাকচার হয়, উপরে ম্যানেজার থাকে, অথবা আমি যদি সিইও বলতে পারি, আমি সিইও থাকে, তারপর হলো আমার কি থাকে, ডিএমডি থাকে, অথবা ম্যানেজার থাকে, তারপর হলো সেকেন্ড ম্যান থাকে। আর স্মল টেক স্টার্টআপ, আমার অর্গানিক স্ট্রাকচার আসলে টেক স্টার্টআপ গুলোতে হয়, কারণ তারা তো ইনোভেটিভ কাজ করে। আমি একটা শব্দ লিখি ইনোভেটিভ, তারা ইনোভেটিভ কাজ করে। তো এখানে বসগিরি চলে না, ইনোভেটিভ কাজে বসগিরি চলে না, ঠিক আছে। ওইখানে সবাই সবাই আসলে কোলাবোরেশনের মাধ্যমে প্রজেক্টটা ডেভেলপ করে থাকে। এই ছিল আমার হায়ার, ঠিক আছে, এই ছিল আমার দুইটার ভিতর ডিফারেন্স। তো আমি পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আমরা পড়তেছি, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। তো আজকে পড়াগুলো খুবই সহজ করে আমি সাজানোর চেষ্টা করছি, আমার মনে হচ্ছে আপনিও সহজে বুঝতে পারতেছেন। তো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এই সব টার্মগুলো একটা সময় ছিল না, আমরা জানি শিল্প ও বিপ্লব। আমি আসলে মা গল্পটা পড়ছিলাম,
মা উপন্যাসটা পড়ছিলাম, মা মেক্সিম গুরকি লেখা, এটা বাংলাদেশি রাইটার না, তো আমি বাংলা বইটা পড়ছিলাম অবশ্য। তো মা, আপনি উপন্যাসটা পড়ছেন কিনা কেউ এখানে জানি না। তো মা উপন্যাস যদি পড়ে থাকেন, ওইটাতে ছিল অষ্ট 1800 শতাব্দীর আশেপাশে, ঠিক আছে। তখন শুধু ইংল্যান্ডে হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে, ঠিক আছে। আমি কি হইতো, আমরা তো ধরেন এখন আমরা কি করি, ধরেন আমি কাপড় কাপড় পরি, তাই না? তো কাপড় পরি, তো কাপড় তো ধরেন আপনি কি করতে পারেন, এই যে কাপড়, হ্যাঁ, ক্লোথ। তো ক্লোথ কি করতে পারেন, আপনি আপনি বাসায় বানাইতে পারেন, বাসায় আপনি সেলাই মেশিন দিয়ে, অথবা আপনি কি করলেন যে আমরা আপনার তাঁত তাঁত ইউজ করে আপনি কাপড় বানাইতে পারেন। আবার কি বানাইতে পারেন, আপনি ইন্ডাস্ট্রিতে বানাইতে পারেন, তাই না, গার্মেন্টস সেক্টরিতে বানাইতে পারেন। তো 1800 শতাব্দীতে মাত্র ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়েছে। তো তখন কি হয়েছিল, ওই মা গল্পে কিন্তু খুব সুন্দর করে ফুটাই তুলছিল যে আমার তখন আমার লেবারদেরকে কি পরিমাণ কষ্ট দিত। কোনো লেবার আওয়ার ছিল না, 12 ঘন্টা, 12 ঘন্টা 15 ঘন্টা কাজ করা লাগতো, সপ্তাহে 7 দিনই কাজ করা লাগতো, অথবা 6 দিন কাজ করা লাগতো। তাদের কোনো রাইট ছিল না, কোনো লাইফ ছিল না, কোনো ইয়া ছিল না, স্যালারি ঠিকভাবে দিত না। তো তখন কি হয়েছে, আমার এই যে মা গল্পের যে মূল নায়ক ছিল, সে কি করতো, সে ভিতরে ভিতরে সে আন্দোলন গড়ে তুলছে আর কি, যে আমার এই শিল্প বিপ্লব বিপ্লব হয়েছে ওর মাধ্যমে, যে আমার আন্দোলন গড়ে তুলছে। তো মা গল্পের মূল কেন নাম হয়েছে মা, কারণ ওর মা, ওই যে 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 নায়ক ছিল, তার মা খুব সাপোর্ট দিছিল ওকে, যে হ্যাঁ আমাদের আন্দোলন করা দরকার, আমাদের শিল্প বিপ্লব দরকার, লেবারদের রাইট থাকা দরকার, এখানে আমার 12 ঘন্টা আমরা কাজ করবো না, আমরা 8 ঘন্টা কাজ করব, আমাদের ওভার টাইম থাকবে, আমাদের এখানে উইকলি ছুটি থাকবে, এটা থাকবে ওইটা থাকবে, সবকিছু নিয়ে আসছিল, ঠিক আছে। যার কারণে কিন্তু আমরাও পাচ্ছি সুবিধাটা। আমার শিল্প বিপ্লব যদি না হইতো, তাহলে আমাদের ব্যাংকারদের হয়তো আরো 7 দিন কাজ করা লাগতো। যাই হোক, যে পয়েন্টে বলা যে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এই টার্মগুলো একসময় ছিল না, আসলে ওই শিল্প বিপ্লবের পর থেকে শুরু হয়েছে যে আমার কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর করা লাগবে, ঠিক আছে। তো আমরা চলে যাই মূল পড়ায়, যে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কি। কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ হলো আমার রেফার টু দ্য ফিজিক্যাল, একটা এমপ্লয়ির, একজন এমপ্লয়ি, আমি ইএম দিয়ে বুঝাইলাম, একজন এমপ্লয়ির ফিজিক্যাল, মেন্টাল এবং ইমোশনাল সোশ্যাল ওয়েলবিং অফ এমপ্লয়ি এট ওয়ার্ক। যে আমি এমপ্লয়ির কি করব, ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এবং সোশ্যাল ওয়েলবিং করব। একটা একটা আসি, আমি ফিজিক্যালি আমি তাকে ওয়েলবিং কিভাবে করব। আমি জানি যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংকের হেড অফিসে কি আছে, জিমনেশিয়াম আছে, আমার জিম আছে, ঠিক আছে। তো তার ফিজিক্যাল ওয়েলবিং এর জন্য আমি তাকে জিমনেশিয়াম আমি আমার অফিসে দিতে পারি, এটা একটা এক্সাম্পল হইলো আর কি। মেন্টাল, তাকে মেন্টালি স্ট্রেস ফ্রি রাখার জন্য আমি টোর দিলাম, ঠিক আছে, অনেক ব্যাংক করে থাকে। ইমোশনালি তাকে সেফ রাখার জন্য আমি কি করলাম, আমি তাকে আহ ভালো রাখলাম, হ্যাঁ, সোশ্যাল ওয়েলবিং এর জন্য আমি তাকে কি দিলাম, গাড়ি দিলাম, তাকে গাড়ি ফেসিলিটিস দিলাম। তো এই জিনিসগুলো যদি আমি করি, তাহলে কি হবে, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর হবে। আমি এই জিনিসগুলো যদি করি, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর হবে। এবার আসি যদি উল্টাটা, যদি আমার কোনো একটা কোম্পানি যদি এগুলো এনশিওর না করে, যদি না দেয়, ঠিক আছে, তাহলে কি হবে, না উল্টাটা হবে, আমার কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর হবে না। তো কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর না হলে সমস্যাটা কি, সমস্যাটা হলো আমার এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়বে না, তারা সবসময় ভয়ে থাকবে, তারা সবসময় ফিজিক্যালি দুর্বল থাকবে, ঠিক আছে। তারা কিন্তু সমস্যা পড়বে, আমার আমার কোম্পানি ভালোভাবে রান করবে না। ইম্পর্টেন্স কেন, আমার আমার জব স্যাটিসফ্যাকশনের জন্য ইম্পর্টেন্স, আমার প্রোডাক্টিভিটির জন্য ইম্পর্টেন্স, ওভারঅল অর্গানাইজেশনাল পারফরমেন্সের জন্য ইম্পর্টেন্স, ঠিক আছে। তো অর্গানাইজেশনাল পারফরমেন্স কি, প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য কি করতে হবে, প্রফিটটা কে ম্যাক্সিমাইজ করবে, এমপ্লয়িরা করবে, তাই না, এমপ্লয়িরা করবে। তো এমপ্লয়িরা যে করবে, এমপ্লয়িদের কি করা লাগবে, আমি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর করা লাগবে। ক্লিয়ার? কারো কোনো সন্দেহ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে? আশা করি না। আমরা তাহলে একটা ক্লিয়ার পিকচার পেলাম কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ নিয়ে। জব সিকিউরিটির ভিতরে কি, আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। আমি কি করলাম, সপ্তাহে 5 দিন চাকরি করলাম, 2 দিন আমি কি করলাম, আমার পার্সোনাল লাইফে ব্যয় করলাম। ওয়ার্কফোর্স সেফটি, ওয়ার্কপ্লেস সেফটি, আমার এখানে ফায়ার এক্সটিংগুইশার ঠিকভাবে আছে। এমপ্লয়ি বেনিফিট, আমার যে বেনিফিট গুলো, আমার স্যালারি থেকে শুরু করে পিএফ, গ্র্যাচুইটি সব আমি পাই। অপরচুনিটি ফর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, আমার কি হয়, আমার প্রমোশন ঠিকভাবে হয়, আমার প্রমোশন ঠিকভাবে হয়, আমি ট্রেনিং পাই ঠিকভাবে, আমি ট্রেনিং পাচ্ছি ঠিকভাবে। আমি কিভাবে ইমপ্রুভ করব, ক্রিয়েট এ পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, আমি পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। অফার বেনিফিট এন্ড ইনসেন্টিভ, আমি বেনিফিট দিব ঠিক মতো। প্রমোট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি কি করব, সপ্তাহে 5 দিন আমি আমি এমপ্লয়ীদের খাটাবো, 2 দিন ছুটি দিব। সাপোর্ট ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ নিড, আমি কি করলাম, আমি তো জিম দিলাম ফিজিক্যাল নিডের জন্য, আমি মেন্টালির জন্য কি করলাম, আমি সাইক্রিস্ট রাখলাম, আমার ব্যাংকে একটা সাইক্রিস্ট রাখলাম। সো এই হলো আমার অবস্থা। তো বাংলাদেশে আমি যদি ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলি, ব্যাংকিং ইন্ডাস্ট্রির যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলি, বা কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফের কথা বলি, শুধু একটাই সমস্যা, ম্যানেজার অফিসে না বেরোলে, আমরা কেউ বেরোতে পারি না।
এটা মনে হয় আমার সবচেয়ে মেজর সমস্যা। বাকি কিন্তু সব ঠিক আছে, আমি 5 দিন অফিস করতেছি, হ্যাঁ 2 দিন ছুটি কাটাচ্ছি, তারপর আমার প্রমোশন ঠিকভাবে হচ্ছে, যদি এখন একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে আমার কিছু সমস্যা হচ্ছে, বাট ওভারঅল কিন্তু ব্যাংকিং ইন্ডাস্ট্রি ভালোই ছিল। ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ। ধরেন আমার আমার ইন্ডাস্ট্রিতে একটা ব্যাংকে কি হয়েছে, ব্যাংকে যদি রেফারেন্স একটু ঢুকলো, ওর প্রমোশন হচ্ছে, রেফারেন্সের লোকের প্রমোশন হচ্ছে, আমার প্রমোশন হচ্ছে না, তাইলে কি হইতেছে, আমি কিন্তু ডিমোটিভেটেড হইতেছি। আমি ধরেন পি একজন ব্যক্তি, আমার প্রমোশন হচ্ছে না, বাট রেফারেন্সে যে ঢুকছে ওর প্রমোশন হচ্ছে, আমি ডিমোটিভেটেড হচ্ছি। তো এটা এটা কিন্তু ইকুয়ালিটি হইলো না, ইকুইটিলি হইলো না। ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম যদি হয়, আমার যে রেফারেন্সে ঢুকছে তার প্রমোশন যদি হয়, আমারও যদি প্রমোশন হয়, ঠিক আছে, তার কাজ ভালো থাকলে তার প্রমোশন হবে, যার যে বেশি কাজ করবে, যার কাজের কোয়ালিটি ভালো হবে, সে প্রমোশন পাবে, পাইলে কি হবে, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর হয়। তো এটা আলোচনা করতে বলছে। তাহলে কি হয়, ইকুইটেবল রিওয়ার্ড সিস্টেম, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ কেন আমার আমার কিভাবে হয়, আমার এনহ্যান্সমেন্ট টু কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, এমপ্লয়ি মোটিভেশন, এটা আমাকে মোটিভেট করে, বেশি বেশি কাজ করার জন্য মোটিভেট করে। রিডিউস টার্নওভার, আমি ব্যাংক সুইচ করি না, ইনক্রিজ প্রোডাক্টিভিটি, আমার প্রোডাক্টিভিটি বাড়ে, ইমপ্রুভ মোরাল, আমার মোরালিটি বাড়ে, অ্যাট্রাক্টিং ট্যালেন্ট, আমার আমার ট্যালেন্টরা আমার অ্যাট্রাক্ট হয় ওই ব্যাংকের প্রতি। লিমিটেশন এন্ড প্রবলেম অফ ইমপ্লিমেন্টিং কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম, আমি চাইলে আসলে কোয়ালিটি ওয়ার্ক লাইফ প্রোগ্রাম আমি চালু করতে পারি না, এতে কিছু লিমিটেশন আছে। লিমিটেশন গুলো কি কি, আমার রেসিস্টেন্ট ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট, আমার টপ ম্যানেজমেন্ট চায় না যে আমার আমার অফিসে জিম থাকুক, টপ ম্যানেজমেন্ট চায় না যে 2 দিন ছুটি থাকুক, ঠিক আছে। তো এগুলো হলো রেসিস্টেন্ট ফ্রম টপ ম্যানেজমেন্ট, অনেক টপ ম্যানেজমেন্টই চায় না, তাহলে হয় না, এটা একটা আমার লিমিটেশন। রেসিস্টেন্স ফ্রম এমপ্লয়ি, অনেক এমপ্লয়িও কি, অনেকে দেখবেন যে ম্যানেজার ম্যানেজার আমার অফিসে বসে থাকে, সরি এখানে যদি কেউ ক্লাস করতেছেন ম্যানেজার হয়ে থাকেন, সো আমি সবাইকে বলতেছি না, ম্যাক্সিমাম ম্যানেজার কি করে 9টা পর্যন্ত অফিসে বসে থাকে, ঠিক আছে। সো কাজ শেষ হইলেও বসে থাকে। সো তাহলে কি হইতেছে, রেসিস্টেন্স ফ্রম এমপ্লয়ি, এমপ্লয়ির দিক থেকে কিন্তু আমার সিইও বলে দিছে, ব্যাংকের সিইও বলে দিছে তুমি কি করবা, 7টার ভিতরে কাজ শেষ করে বেরিয়ে যাবা, বাট ম্যানেজার বসে আছে, ঠিক আছে। তাহলে কি হলো, রেসিস্টেন্স ফ্রম এমপ্লয়ি হবে। ল্যাক অফ রিসোর্স, আসলে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর করার জন্য আমার সপ্তাহে আমি কি করব, 2 দিন অফ রাখবো, 2 দিন অফ রাখবো, তো অফ রাখার জন্য তো আমার কি করতে হবে, আমার এনাফ রিসোর্স থাকা লাগবে, তাই না। তো কালচারাল ডিফারেন্স, আমার সেন্সিটিভিটি নিডেড টু অ্যাডাপ্ট, আমার আমার কালচারাল ডিফারেন্স, এক একজন এক এক কালচার থেকে আসছে, ওই কারণে আসলে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ মেনটেন করা খুব টাফ হয়ে যায়। ল্যাক অফ মনিটরিং, সিও বলছে কোয়ালিটি অফ লাইফ এনশিওর করতে, বাট ব্রাঞ্চ ম্যানেজারকে মনিটর করা, আসলে ব্রাঞ্চ ম্যানেজারকে মনিটর করা টাফ। লিমিটেড স্কোপ, আসলে অনেক সময় টাকাও থাকে না আমার আমার এটা ইমপ্লিমেন্ট করার জন্য। ইউনিক ট্রেনিং, আমার ট্রেনিং দরকার হয়, প্রপার ট্রেনিং দরকার হয়, অনেক সময় ট্রেনিং দেওয়া সম্ভব হয় না। রেসিস্টেন্ট টু চেঞ্জ, আমার যেভাবে চলতেছে, আমি 6 দিন অফিস করতাম, সো আমি 6 দিন অফিস করতে অভ্যস্ত, আমি চাই না 5 দিনে নিয়ে আসতে, অনেক সময় এটা হয়। তো এই জিনিসগুলো আমার লিমিটেশন হিসেবে কাজ করে কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর করার জন্য। আমরা এই চ্যাপ্টারের পরে একটা বিরতিতে যাব, তো আপনি একটু মনোযোগ ধরে রাখেন, আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে চলে আসছি। ফ্যাক্টর টু বি কনসিডার ফর মেকিং কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রাম ইফেক্টিভ, আমি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ প্রোগ্রামটা ইফেক্টিভ করার জন্য আমি কি কি আমি মেজার নিতে পারি, আমি এমপ্লয়ি পার্টিসিপেন্ট বাড়াইতে পারি। তো একটু আগে যে চ্যালেঞ্জ গুলো ছিল, আমি চ্যালেঞ্জ গুলো যদি মিটিগেট করে ফেলি তাইলে তো হয়। আমার রেসিস্টেন্ট টু টপ ম্যানেজমেন্ট, আমি টপ ম্যানেজমেন্টকে যদি আপনার যদি কনভিন্স করা যায়, আমার এমপ্লয়িরা যদি পার্টিসিপেন্ট করে, ল্যাক অফ রিসোর্স, আমি রিসোর্স যদি আমি অ্যাভেলেবেল বাড়াই, কস্ট বাড়াই, কালচারাল ডিফারেন্স, কালচারাল ভেরিটি যদি কমাই, ল্যাক অফ মনিটরিং, আমার মনিটরিং বাড়াইলে আমার কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ এনশিওর হবে। লিমিটেড স্কোপ, আমি স্কোপ যদি বাড়াই, ব্রডার স্কোপ নেই, তাহলে এনশিওর হবে। আমি ট্রেনিং যদি দিই তাহলে এনশিওর হবে। রেসিস্ট্যান্ট টু চেঞ্জ, ঠিক আছে। সেই জিনিসগুলো এখানে শিখবো, যে এমপ্লয়ি পার্টিসিপেন্ট, আমার পার্টিসিপেন্ট বাড়াইতে হবে, ক্লিয়ার অবজেক্টিভ থাকা লাগবে, ফ্লেক্সিবিলিটি থাকা লাগবে, পারফরমেন্স মেজারমেন্ট থাকা লাগবে, এবং আমার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করবো আমি, ম্যানেজমেন্ট সাপোর্ট থাকা লাগবে, টপ ম্যানেজমেন্টের সাপোর্ট থাকা লাগবে, যেটা 1 নম্বরে ছিল, তাই না, 1 নম্বরে যেটা ছিল প্রবলেম, কমিউনিকেশন থাকা লাগবে, রিওয়ার্ড রিকগনিশন থাকা লাগবে। তো এই জিনিসগুলো থাকলে কি হবে, আমি ওভারকাম করতে পারবো লিমিটেশন গুলো, আমি কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ আমি ইফেক্টিভ করতে পারবো। তো আমরা এই চ্যাপ্টার একবারে শেষ পর্যায়ে চলে আসছি, অর্গানাইজেশন বিহেভিয়ার। অর্গানাইজেশনাল বিহেভিয়ারটা কি আমরা এখানে শিখবো। তো আমার বিহেভিয়ার মানে কি, আমার বিহেভিয়ার মানে আমি যেভাবে বিহেভ করতেছি। তো একটা অর্গানাইজেশনের বিহেভিয়ার কোনটা হবে, সব এমপ্লয়ি আমি বাংলায় লিখি, যে সব এমপ্লয়ি যেভাবে বিহেভ করবে ওইটাকে আমি, সব এমপ্লয়ির বিহেভিয়ার মিলা হবে অর্গানাইজেশনাল বিহেভিয়ার। দ্য স্টাডি অফ হাউ পিপল বিহেভ উইদিন অ্যান অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের পিপলরা কিভাবে বিহেভ করে। আপনি গভর্নমেন্ট অর্গানাইজেশনে গেলে একরকম ব্যবহার পাবেন, আপনি প্রাইভেটে গেলে একরকম ব্যবহার পাবেন, ঠিক আছে। ইম্পর্টেন্স কি, আমার পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট,
পজিটিভ ওয়ার্ক এনভায়রনমেন্টের জন্য আমার কি অর্গানাইজেশন বিহেভিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। কি ফোর্স এফেক্টিং অর্গানাইজেশন বিহেভিয়ার, কি কি ফোর্স আসলে এফেক্ট করে অর্গানাইজেশন বিহেভিয়ার? আমি যে বলছি গভর্নমেন্ট অর্গানাইজেশনে আমার বিহেভিয়ার ভালো না, আমার প্রাইভেটে ভালো, তাহলে কি কি ফ্যাক্টর কাজ করে? লিডারশিপ, আমার গভর্নমেন্টের লিডারশিপ, আমার আসলে গভর্নমেন্টের ধরেন আপনি ধরেন জমি রেজিস্ট্রি করতে গেলেন, তো ওইখানে তো যে সাব রেজিস্ট্রার, ওর তো ও লিডারশিপ ভালো না, সে ঘুষ খাচ্ছে, টাকা খাচ্ছে, সে লিখে রাখতেছে অফিসের বাইরে যে ঘুষ খাওয়া নিষেধ বা সে টাকা খাচ্ছে। আর আপনি প্রাইভেট ব্যাংকে যদি যান, প্রাইভেট ব্যাংকে যদি সিও আমার লিডারশিপ ভালো, সে টপ সার্ভিস দিবে, সে বলতেছে ফার্স্ট সার্ভিস দিব, তো তার কিন্তু সার্ভিস ভালো পাচ্ছে। তো লিডারশিপের উপর ডিপেন্ড করে আসলে আমি কি পাচ্ছি, আমার অর্গানাইজেশনের বিহেভিয়ারটা কেমন হবে। আমার অর্গানাইজেশন বিহেভিয়ার কেমন হবে ডিপেন্ড করে আমার লিডারশিপের উপরে, কমিউনিকেশনের উপরে, কালচারের উপরে, ডাইভার্সিটির উপরে। তো আমি একটা একটা বলি, লিডারশিপ তো পড়লাম, আমি কমিউনিকেশন কি, আমার যদি আমার 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 যদি সব এমপ্লয়ীদের ভিতরে, গভর্নমেন্টের কিন্তু ধরেন সব গভর্নমেন্ট সব অফিসারের ভিতর আমার কোর কমিউনিকেশন থাকে না, স্ট্রং কমিউনিকেশন থাকে না। ধরেন আমার আমার হলো কি, সাব রেজিস্ট্রারের কথাই বলি, আমি সাফার করছি এই কারণে আমি সাব রেজিস্ট্রারের কথা বলতেছি। সাব রেজিস্ট্রারটা হলো আপনি ধরেন ভূমি ইয়ার কি জানো, এটা একটা মন্ত্রণালয়ের আন্ডারে, গভর্নমেন্টের যে মন্ত্রণালয়ের আন্ডারে, ওইখানে যে মন্ত্রী আছে সে হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত, তার হয়তো সে হয়তো তার সাব রেজিস্ট্রার ওইভাবে আমি মনিটর করে না যে তুমি ঘুষ খাইতেছো কিনা না খাইতেছো। সো এই কারণে কিন্তু ওইখানে কমিউনিকেশনের শর্টেজ আছে। বাট প্রাইভেট ব্যাংকে কিন্তু আমার কি হচ্ছে, কমিউনিকেশন স্ট্রং কমিউনিকেশন মেনটেন করতেছে। কালচার, আমার গভর্নমেন্টের কালচার একরকম, প্রাইভেট ব্যাংকের কালচার একরকম, ডাইভার্সিটি। এই 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 জিনিসগুলো আমার এফেক্ট করে আমার অর্গানাইজেশনাল বিহেভিয়ারের উপর। সো এবার চলে যাচ্ছি ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ অর্গানাইজেশন বিহেভিয়ার। আমার কনসেপ্ট গুলো কি কি, ফান্ডামেন্টাল কনসেপ্টটা কি আমরা এখানে শিখবো। ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার এন্ড অ্যাটিটিউড, আমার ফান্ডামেন্টালি কি, আমার ব্যক্তির বিহেভিয়ারটাই আমার ওই অর্গানাইজেশন বিহেভিয়ার হিসেবে কাজ করে। গ্রুপ ডাইনামিক, আমার আমার পুরো গ্রুপ ওই অর্গানাইজেশনের সবাই মিলে কিভাবে বিহেভ করতেছে। অর্গানাইজেশন কালচার এন্ড স্ট্রাকচার, মোটিভেশন এন্ড লিডারশিপ, চেঞ্জ চেঞ্জ ম্যানেজমেন্ট। এবার আমরা একটা ডিফারেন্ট পরে চলে যাচ্ছি, গ্রুপে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি গ্রুপের ডেফিনিশন শিখবো। ডেফিনিশন কি, ফিচার অফ গ্রুপ। তো গ্রুপটা কি, আমি একটু একটু এই ডেফিনিশনে যাওয়ার আগে একটা জিনিস বলি আপনাকে। ধরেন আমরা স্কুলে ছিলাম, আমরা স্কুলে পড়াশোনা করছি, আমরা 10 জন মিলে একটা গ্রুপ ছিলাম, তাই না? ওই গ্রুপে আমরা কি করছি, আড্ডা দিতাম, মুভি দেখতে যাইতাম, ঠিক আছে? ওইটা একটা গ্রুপ। তারপর ধরেন ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চের কথা ধরেন, ব্যাংকের ব্রাঞ্চ, ঠিক আছে? ব্রাঞ্চে ধরেন আমার 15 জন এমপ্লয়ি আছে, তো ওই ব্রাঞ্চের সব কাজ এই 15 জন এমপ্লয়ি করে, সো এটা একটা গ্রুপ, তাই না? এটা একটা গ্রুপ বলতে পারি। তো আমি আমি সো গ্রুপের ডেফিনিশন কি বলছে, যে গ্রুপ ইজ এ কোলাব, কালেকশন অফ ইন্ডিভিজুয়াল। তো আমার আমার একটা ব্রাঞ্চে 15 জন এমপ্লয়ি আছে, ওদেরকে সব এই 15 জনকে মিলে আমি গ্রুপ বলবো, এই 15 জনকে মিলে আমি গ্রুপ বলবো, হু কাম টুগেদার ফর কমন পারপাস। তো সবার পারপাস কি, ব্রাঞ্চের প্রফিট ম্যাক্সিমাইজ করা, ব্রাঞ্চের প্রফিট ম্যাক্সিমাইজ করা। এটা ফিচার কি, বৈশিষ্ট্য কি, কি দেখে আমি গ্রুপ মনে করবো কমন গোল। আমার সব ব্রাঞ্চের 15 জনের গোল হলো প্রফিট ম্যাক্সিমাইজ করা ব্রাঞ্চের। ইন্টারাকশন, আমার কমিউনিকেশন থাকবে। ইন্টারডিপেন্ডেন্স, আমার কিন্তু ডিপেন্ডেন্সি আছে, এই 15 জন মিলেই কাজ করবে, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। স্ট্রাকচার, এখানে কিন্তু একটা স্ট্রাকচার কাজ করে, এখানে ধরেন আমার ডিফারেন্ট রোল এন্ড রেসপন্সিবিলিটি। এই 15 জনের ভিতরে কিন্তু কার কি রোল, আমার কেউ যে জিবিতে কাজ করে সে এফডি নিয়ে আসবে, যে লোনে কাজ করে সে লোন ভালো কাস্টমারকে লোন দিবে, এবং কিন্তু কাজের ডিভিশন আছে। নর্মস এন্ড রুলস, ওরা কিন্তু এই 15 জন কিন্তু আনস্ট্রাকচার ওয়েতে পরিচালিত হয় না, নর্মস এবং রুলস আছে ওদের ভিতরে। আইডেন্টিটি আছে, একজনকে আমি ব্রাঞ্চ ম্যানেজার বলতেছি, সেকেন্ড ম্যান বলতেছি। মিউচুয়াল ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে? একজন কিন্তু আরেকজনের ইনফ্লুয়েন্স করে। তো এই হলো আমার বৈশিষ্ট্য, আমার গ্রুপের বৈশিষ্ট্য, ঠিক আছে? ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ ডাইনামিক্স এন্ড অর্গানাইজেশন বিহেভিয়ার। আমি একটা গ্রুপ ডাইনামিক বোঝা কেন দরকার, ইফেক্টিভ টিম ওয়ার্কের জন্য। আমি ধরেন এই 15 জনের ব্রাঞ্চে যে 15 জন কাজ করে, তো এই 15 জনের আমার মোটিভ বোঝার জন্য, ঠিক আছে, ওরা কি আসলে খুব ডাইনামিক কিনা, ওইটা বোঝা খুব জরুরি। ইফেক্টিভ টিম ওয়ার্ক, তারা আসলে টিম ওয়ার্কের ক্যাপাবিলিটি আছে কিনা, 15 জনে মিলে ব্রাঞ্চটাকে ভালোভাবে চালাচ্ছে কিনা, ওইটার জন্য দরকার, গুরুত্বপূর্ণ। আমরা পড়তেছি ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং গ্রুপ ডাইনামিক্স ইন অর্গানাইজেশন। তো ব্যাংক তো হলো এক্স ব্যাংক, তাই না? তার হচ্ছে 150 ব্রাঞ্চ আছে, 150 ব্রাঞ্চ আছে। তো 150 ব্রাঞ্চের আমার 150 ব্রাঞ্চে 150টা গ্রুপ কাজ করে, তাই না? 150টা গ্রুপ কাজ করে। তো এই 150টা গ্রুপ ডাইনামিক কিনা ওইটা বোঝার জন্য আমার খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি যদি না বুঝি যে যে সে ডাইনামিক, তাহলে কিন্তু আমি ব্যবসাটা ভালো রান করতে পারবো না, এক্স ব্যাংক প্রফিটে যাবে না।
তো এই এক্স ব্যাংকের এমডি বোঝার চেষ্টা করবে তার ইফেক্টিভ টিম ওয়ার্ক আছে কিনা, এই 150 ব্রাঞ্চের ভিতরে টিম ওয়ার্ক ভালো কাজ করতেছে কিনা, কনফ্লিক্ট রেজুলেশনে ভালো কাজ করতেছে কিনা, লিডারশিপ ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, কমিউনিকেশন এনহ্যান্সমেন্ট হচ্ছে কিনা, চেঞ্জ ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট আছে কিনা ওদের ভিতরে। রোল অফ স্ট্রং ইন্টারনাল কন্ট্রোল প্রিভেন্টিং আনইথিক্যাল বিহেভিয়ার। একটা ব্যাংক, আমরা জানি ব্যাংক হলো টাকার ব্যবসা করে, এক্স ব্যাংক টাকার ব্যবসা করে, তো এখানে আনইথিক্যাল অনেক কিছু হয়ে থাকে। তো আমি ইন্টারনাল কন্ট্রোল প্রসেসটা আমি কিভাবে ডেভেলপ করলে, অথবা রোল অফ আমার ইন্টারনাল কন্ট্রোলের যে প্রসেস আছে, আমরা আইসিসিডি ডিপার্টমেন্ট আছে, তো ইন্টারনাল কন্ট্রোলের প্রসেসটা আমার কি রোল প্লে করে আমার আনইথিক্যাল বিহেভিয়ার মিট আপ করার জন্য। আমার এক নম্বর হলো ডিটারেন্ট ইফেক্ট, আমার ক্লিয়ার এক্সপেকটেশন এন্ড কনসিকুয়েন্স রিডিউস লাইকলিহুড অফ রং ডুইং। আমি জানি যে তুমি যদি চুরি করো, টাকা যদি সরাও, টাকা যদি সরাই দাও, তোমার জব চলে যাবে, ঠিক আছে, তুমি ফায়ার হয়ে যাবে। তো সে যেহেতু ফায়ারের ভয় আছে, সে কিন্তু আর চুরি করে না। ট্রান্সপারেন্সি, এখানে কিন্তু প্রমোট ডকুমেন্টেশন, আমি যে এফটি করতেছি ফান্ড ট্রান্সফার করতেছি, তার এগেনস্টে আমার বজর থাকা লাগতেছে, ঠিক আছে, বজর থাকা লাগতেছে। অ্যাকাউন্টেবিলিটি, আমি যে লোন দিচ্ছি, আমি অন্য লাইনে চলে যাচ্ছি, আমি যে লোন দিচ্ছি, আমি রিলেশনশিপ ম্যানেজার RM, আমার লোনটা রিকভার না হলে আমি লায়াবল হব। তো এটা হলো আমার অ্যাকাউন্টেবিলিটি থাকা লাগবে। আর্লি ডিটেকশন, আমার আর্লি আমার আইসিসিডি থাকার কারণে, ইন্টারনাল কন্ট্রোল থাকার কারণে আমি কি করতে পারতেছি, শুরুতেই ডিটেক্ট করতে পারতেছি এখানে ফ্রড ফরজারি হচ্ছে। ইথিক্যাল কালচার বিল্ড আপ হয়, আমার যদি রুলস না থাকতো সবাই আনইথিক্যাল হইতো। যেহেতু রুলস আছে, এখানে ইথিক্যাল একটা কালচার বিল্ড আপ হচ্ছে। কারণ আমার হলো কমপ্লায়েন্স, আমি কি করতেছি, আমার বাংলাদেশ ব্যাংকের যে রুলস রেগুলেশন আছে এগুলো আমি কমপ্লাইট হচ্ছে। কারণ আমার আমার রুলস আছে, আমার বাংলাদেশ ব্যাংকের তো গাইডলাইন আছে, তার সাথে সাথে আমার কি, আমি বাংলাদেশ ব্যাংকে কমপ্লাইট থাকার জন্য আমার যে রুলস আছে, ইন্টারনাল পলিসি আছে, এই পলিসি গুলোকে আমাকে কি করতেছে, আমার ইন্টারনাল যে পলিসি আছে, আমি আবারও বলতেছি, আমার যে ইন্টারনাল পলিসি আছে ওই পলিসি গুলো আমাকে হেল্প করতেছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ফলো করার জন্য, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ফলো করার জন্য। তো এই ছিল আমার ইন্টারনাল কন্ট্রোলের ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ, অথবা কি রোল প্লে করে থাকে আমার আনইথিক্যাল বিহেভিয়ারকে প্রিভেন্ট করার জন্য। তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার আলোচনা। আমরা একটা বিরতিতে যাব। সো কার কোনো কোশ্চেন এই আলোচনায়? তো এই ছিল আজকে ক্লাসের আলোচনা। সো আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো সবাই ভালো থাকবে, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে।